তুমি যে এই হত্যাকাণ্ড করেছো তা তুমি স্বীকার করছো তো? জি, আমি আমার অপরাধ স্বীকার করতেছি। ঠিক আছে, তুমি যখন তোমার অপরাধ স্বীকার করে নিয়েছো, তাই আমি তোমাকে মৃত্যুদণ্ড আর দিলাম না, তোমাকে 15 বছরের কারাদণ্ডও দিলাম। এই বলেই জজ চলে যায়। এদিকে পুলিশ আকাশকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। এদিকে থানায় আবির আছে, সাথে আরও কিছু লোকজন। বস, এটা কি করলেন? আবির, তুমি কি জানো না আমি কোনো কিছু করলে অনেক ভেবেচিন্তে করি? সেই সবটা তো আমি জানি, তাই বলে এরকমভাবে 15 বছর যদি আপনাকে কারাগারে থাকতে হয় তাহলে তো আপনার কীরকম অবস্থা হবে ভেবে দেখেছেন? আমি ভেবেচিন্তে কাজ করি। এখন আমি যা বলতেছি তুমি ঠিক তাই করবে। জি বলেন, কি কি করতে হবে আমাকে? এরপর আকাশ আবিরকে ওর পরবর্তী প্ল্যান সম্পর্কে বলতে থাকে। আবিরও সবটা ভালো করে বুঝিয়ে নেয়। আমি তাহলে কাল দেখা করার সময় নিয়ে আসব, এরপর বাকিটা আমরা বাহিরে করে নিব। ঠিক আছে, যাও তাহলে। এদিকে আবির চলে যায়। অন্যদিকে আকাশ কি কি বলেছে আবিরকে তা হয়তো অনেকেই জানতে চান, কিন্তু চিন্তা করবেন না, আপনারা সব কিছুই জানতে পারবেন অনেক তাড়াতাড়ি করে। শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হবে একটু। একটু পরে আবির ওদের আস্তানায় চলে আসে। ওখানে আবিরকে দেখে, বসের কোনো খোঁজ পেয়েছেন? পেয়েছি। কাল ওনাকে সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হবে, তাই তোমরা এই জিনিসটা তাড়াতাড়ি করে খুঁজে বের করো। কি এটা? তোমাকে নাম আর ছবি পাঠিয়ে দিয়েছে, তোমরা যত তাড়াতাড়ি পারো এটার ব্যবস্থা করো। ঠিক আছে বস। এদিকে লোকেরা তো সবটাই ব্যবস্থা করতে থাকে। অনেকটা সময়ের পরে ওরা ওই জিনিসটা খুঁজে এনে আবিরের হাতে দেয়। আবির ওই জিনিসটা নিয়ে আকাশের কাছে দেয়। এই নিন বস, এবার বলুন পরবর্তী প্ল্যান কি? এরপর আকাশ আবিরকে পরবর্তী প্ল্যান সম্পর্কে বলতে থাকে। সবটা শুনে আবির সেই অনুযায়ী কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে কিছু পুলিশ এসে আকাশকে নিয়ে রওনা দেয় সে জেলের দিকে। পরে একটা জ্যাম পড়ে, তখনই আকাশ ইশারা করলে আবির আর ওর লোকেরা একে একে গুলি করতে থাকে। এতে সবগুলো পুলিশও মারা যায়। ওদের সাথে সাথে আকাশেরও গুলি লাগে। এরপর আবির ওর লোকেদের নিয়ে সেখান থেকে চলে যায়। এখন হয়তো বলবেন, এটা আবার কেমন কথা? আকাশের লোক তো আবির, তাহলে আবির কেন আকাশকে মেরে ফেলবে? কিন্তু এখানেই তো রহস্য লুকিয়ে আছে, যা আপনারা জানবেন আরও পরে। কিছুক্ষণের মধ্যে ওখানে অ্যাম্বুলেন্স আর পুলিশ এসে দেখে গাড়িতে থাকা সবগুলো পুলিশ তো মারা গিয়েছে, সাথে আকাশও। কে করলো ওদের উপরে হামলা? স্যার, হয়তো আকাশের কোনো দুশ্মন হবে। আচ্ছা, আকাশ আজও মেরেছে কিনা তা আগে ভালো করে শিওর হয়নি। জি স্যার, নিতেছি। পুলিশের হাবিলদার চেক করে দেখে আকাশ নিঃশ্বাস নিচ্ছে না, সেজন্য মৃত ভেবে নেয়। স্যার, ও তো মারা গেছে। তাহলে ওদের লাশ মর্গের জন্য পাঠিয়ে দে। জি স্যার, নিয়ে যাচ্ছি। হাবিলদার ওখানে থাকা বডিগুলো নিয়ে চলে আসে ওখান থেকে হসপিটালের দিকে। ওখানে ডক্টর আবার সবগুলো বডি চেক করে জানায় ওখানে সবাই মৃত। এখন প্রশ্ন হচ্ছে, আকাশ কি সত্যিই মৃত, না এটা ওর কোনো চালাকি? তবে এই সব প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন অনেকটা পরে। ততক্ষণে আমরা জেনে আসি আকাশের এরকম ভয়ঙ্কর মাফিয়া হয়ে ওঠার রহস্য কী ছিল। তা জেনে আসি ততক্ষণে। অতীত। ছোটবেলায় আকাশ কলেজে গাড়ি করে যাওয়ার জন্য ওর বাবার কাছে অনেক বায়না করত, কিন্তু আকাশের বাবা তখন একজন রিপোর্টার ছিলেন। উনি মাসে বেতন অনেক কম পেয়ে থাকেন, তা দিয়ে ওনার মোটামুটিভাবে খরচ চলে যেত। একদিন উনি বাসায় আসে, কিন্তু ওনার মুখটা অনেক ভয়ের ছাপ ছিল, সেজন্য। কি হয়েছে আব্বু, তুমি এরকম করে আছো কেন? আমাদের এই শহরটা ছেড়ে দিতে হবে। কেন আব্বু, কি হয়েছে? তোমাকে এভাবে চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে আব্বু, বলো আমাকে। ওগো, কি হয়েছে বলবে তো? কয়েকদিন আগে আমি একটা লোকের নামে আর্টিকেল লিখেছিলাম, ওই লোকটা এখন আমাকে মারতে চায়। কি বলো আব্বু, আমরা পুলিশকে জানাই ব্যাপারটা। আমি ওদের কাছেও গিয়েছিলাম, কিন্তু ওরা কোনো সমাধানও করতে পারে না। উল্টো ওরা আমাকে ওখান থেকে বের করে দিয়েছে, কেননা ওরা নিজেরাই ওই লোকটাকে ভয় পায়। কি বলো আব্বু, লোকটা কি এতটাই সাংঘাতিক? অনেক সাংঘাতিক একটা লোক, সেজন্য তো বললাম আমার এই বাড়িটা ছেড়ে দিতে চলে যাই।
তাহলে কি আজকেই যাবে নাকি কালকে যাবে? রাতের মধ্যেই তোর চাচার কাছে যাব। তাহলে চাচাকে কল দিয়ে জানিয়ে দিবে কি? এখন কিছু জানানোর দরকার নেই। তাহলে আমি ব্যাগপত্র গুছিয়ে রাখি। ঠিক আছে, তাই কর। কিছুক্ষণের ভিতরে ওরা ব্যাগ গুছিয়ে রেখে দেয়। এদিকে বাসা পুরোটা তালা মেরে ওনারা বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে একটা গাছ পড়ে থাকতে দেখে। ওনারা মোটামুটি ভয় পেতে থাকে। সামনে তো কেউ গাছ ফেলে রেখেছে মনে হচ্ছে। কেউ ফেলবে কেন? তাছাড়া বাইরে দেখছিস না বৃষ্টি হচ্ছে, ঝড়ে এসে পড়তে পারে। ওটা তো সরাতে হবে। ওনারা নিচে নেমে দেখতে থাকে কিছু গাছ অনেক ভারী, সেজন্য ওনারা তা পারছে না সরাতে। তখনই আব্বু, আমি দেখি সামনে কাউকে পাই কিনা। ঠিক আছে, দেখে আয় তাহলে। আকাশ সামনে এগিয়ে দেখতে থাকে, কিন্তু বাহিরে অনেক বৃষ্টি পড়তে থাকে, সেজন্য মানুষ নেই বললেই চলে। তাও আশেপাশে দেখতে থাকে। 15 মিনিট পরে আকাশ আবারও ওদের গাড়ির কাছে ফিরে আসে। এসে দেখে ওর বাবা মা সাথে ড্রাইভার শুয়ে আছে, আর ওদের শরীর থেকে রক্ত পড়তে থাকে। এগুলো দেখে আকাশ চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু বৃষ্টির কারণে সেই কান্না বেশি দূর যেতেও পারেনি। তখনই আকাশের আব্বুর একটু জ্ঞান ছিল। আব্বু, তোমাদের এই অবস্থা কি করেছে আব্বু? আকাশ, তুই এখান থেকে পালিয়ে যা, নয়তো ওরা তোকে বাঁচতে দিবে না। আব্বু, ওরা কারা ছিল? আকাশের বাবা এই আর্টিকেল আকাশের হাতে দিয়ে ওখানেই মারা যায়। এই আর্টিকেল নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসে ওর কাকাদের বাসাতে। ওখানে আকাশকে এরকম অবস্থায় দেখে ওর কাকা কাকি তো অবাক হয়ে যায়। আকাশ, তোর একই অবস্থা হলো? কাকা, তোমাদের সব পরে বলতেছি, আগে আমি ভেতরে আসি। আমি এগুলো চেঞ্জ করে নিই আগে। ঠিক আছে, আয় তাড়াতাড়ি করে। আকাশ ভিতরে এসে ওর শার্ট প্যান্ট পাল্টে নেয়। পাল্টানো শেষ হলেই এবার বল, কি হয়েছে? কাকা, আমার অনেক খিদে লেগেছে, আমাকে আগে কিছু খেতে দাও। আকাশকে ওর কাকি খেতে দেয়। খাওয়া শেষ করার পরে ওনারা আকাশের সাথে কথা বলতে থাকে। আকাশ ওনাদের সব কিছু বলতে থাকে, কিভাবে কি হয়েছে না হয়েছে সবটাই বলতে থাকে। ওনারা সবটা শোনার পর কান্না করতে থাকে, কেননা সদ্য হলেও নিজের আপন ভাই ভাবের মৃত্যুর কথা যে শুনেছে। আকাশ, তুই তাহলে রুমে এসে ঘুমিয়ে পড়। ঠিক আছে কাকা। রুমে এসে শুয়ে পড়ে। এদিকে দিন যেতে থাকে। আকাশ আগের মতোই আছে, কোনো কথাবার্তা নেই, একদম চুপচাপভাবেই থাকে। এভাবেই 7 দিন পার হয়ে যায়। আকাশ মোটামুটি এখন কিছুটা ঠিক হয়ে আছে। ঠিক হওয়ার পর এখন ঠিক আছিস তো? হ্যাঁ কাকা, এখন কিছুটা ঠিক আছে। তাহলে খেয়ে এখন আগামীকাল তোকে এখানে একটা কলেজে ভর্তি করিয়ে দিব। ঠিক আছে কাকু। এদিকে আকাশের খাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়ে। তখন আকাশের কাকা ও স্ত্রীকে আকাশের ব্যাপারে বলতে থাকে। আচ্ছা, আকাশকে কাল কলেজে ভর্তি করাতে নিয়ে যাব। তুমি যে ওকে ভর্তি করাবে, তা এত ডলার তুমি পাবে কোথায়? পাবো কোথায় মানে? সব ডলার তো তোমার কাছে থাকে। আমার কাছে থাকলেই কি তোমাকে দিয়ে দিতে হবে? ওকে ভর্তি করাতে তো ডলার লাগবে। ওই ছেলের পিছনে আমি কোনো ডলার খরচ করতে পারবো না। কেন, সমস্যা কি? তুমি নিজেই তো কম ডলার রোজগার করো, তা দিয়ে তো আমাদেরও ঠিকমতো হচ্ছে না। তাই বলে নিজের ভাতিজাকে এভাবে না পুড়িয়ে রাখবো? একটা কাজ করো, তুমি ওকেও তোমার সাথে দোকানে নিয়ে যাও। তুমি তো এমনিতে দোকানে লোক রেখেছো একটা, ওই লোকটাকে তুমি বের করে দিয়ে আকাশকে দিয়ে সে কাজগুলো করে নাও। শেষ ওকে দিয়ে এই সব করাবো? তা তোমার কি মনে হয় আমি ওই ছেলেকে এমনি এমনি রান্না করে খাওয়াবো? তা তুমি ভাবলে কি করে? আচ্ছা, আমাদের তো কোনো ছেলেও নেই, ওকে অন্তত নিজের ছেলে বলে তো রেখে দিতে পারো। তার কোনো দরকার নেই। নিজের ছেলে আর পরের ছেলের মধ্যে অনেক তফাৎ আছে। এতটা নিষ্ঠুর তুমি তো কয়েকটা দিন আগেও ছিলে না। ছিলাম না এই কারণে, কেননা তুমি তো আমাকে এতদিন বলনি আকাশ যে এখানেই থাকবেই এখন থেকে। ও তো নিজের পরিবারেও যেতে পারবে না, ওই বাড়িতে ফিরে এসেও ও তো কোনো কিছুই পাবে না। তার উপর ও বাড়িতে ফিরলে ওকে মেরেও ফেলতে পারে। তা দিয়ে আমি কি করব? এমনিতে সংসারে আমি কাজ করতে করতে শেষ।
সেজন্য ওকে যদি এই বাসায় থাকতে হয় তাহলে তোমার সাথে ওকে দোকানে যেতে হবে, তাহলেই ও বাসায় থাকতে পারবে, নয়তো আমি ওকে কোনোভাবেই বাসায় রাখবো না। আমি ওকে নিজের মুখে পারবো না বলতে, তুমি বলতে পারলে বলে দিও। ঠিক আছে, বলে দেবো কালকেই। পরের দিন আকাশ যখন কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হবে তখন আকাশের কাকি ওখানে আসে। এসেই, আকাশ, কোথায় যাচ্ছিস? এই তো কাকি, আমরা তো কলেজে যাচ্ছি। কলেজে কেন? আমার তো পড়াশোনা এখনো শেষ হয়নি, সেজন্য যাচ্ছি ওখানে ভর্তি হতে। দেখ আকাশ, তুই তো দেখতেছিস তোর কাকা একটা দোকান চালিয়ে কোনো মতে আমাদের এই সংসারটা চলতে থাকে। এখন তুই যদি এরকমটা করতে থাকিস তাহলে তো আমাদের সংসার চালাতে অনেকটা কষ্ট হয়ে যাবে। তুমি চুপ করবে? তাহলে কাকি, আমি কি এখন ভর্তি হব না? এখন আর তোকে পড়াশোনা করতে হবে না, তুই বরং দোকানে তোর কাকাকে কাজে সাহায্য কর। আমার সাথে তো দোকানের লোক আছেই। তুমি চুপ করো, তোমাকে এই ব্যাপারে কোনো কিছু বলতে হবে না, আমি দেখে নেব কি করা যায় এখন। ঠিক আছে, আমি তাহলে এখন কি করব? তুমি আকাশকে নিয়ে দোকানে যাও, ওখানে ওকে কাজ বুঝিয়ে দিতে থাকো আস্তে আস্তে। ঠিক আছে, তাই হবে। আকাশ, চলো তাহলে। কাকা, তুমি একটু দাঁড়াও, আমি এগুলো তাহলে চেঞ্জ করে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে। এদিকে আকাশ রুমে এসে চেঞ্জ হয়ে চোখের পানি ঝরাতে থাকে। কেননা কাকি যে আকাশকে এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াবে তা তো উনি করবে না, যা আজকে ওনার সাথে কথা বলার পরে আকাশ বুঝতে পেরেছে। সেজন্য চোখের পানি মুছে নিচে এসে ওর কাকার সাথে চলে আসে দোকানে। আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি, আকাশের কাকার একটা দোকান আছে, সেটা মূলত গ্যারেজ। এখানে গাড়ি ঠিক করা হয়। গাড়ি ঠিক করার জন্য এখানে আলাদা মিস্ত্রি তো রাখাই আছে, কিন্তু ওদের যন্ত্রপাতি দেওয়ার জন্য একজন লোক রাখা হয়েছিল। কাকা ওখানে এসে আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবার সাথে পরিচয় হওয়ার পর, আকাশ, তুই আমার সাথে ভিতরে আয়। জি কাকা, বলেন। আচ্ছা, তুই কি পড়বি সামনের দিকে? তাছাড়া তুই না বলেছিলি আর 5-6 মাস পড়লে তোর কলেজে পড়া শেষ হবে? জি কাকা। তাহলে একটা কাজ করি আমি। কি কাজ কাকা? আমি তোকে যে কলেজে ভর্তি করাতে চেয়েছিলাম সে কলেজটা কিন্তু সামনেই আছে। কিন্তু এখন আমাকে এইসব বলে কাজ কি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আমি লুকিয়ে তোকে এখানে ভর্তি করিয়ে দিব। কিন্তু কাকে যদি জানতে পারে? ও কিভাবে জানবে? ও তো এখানে কখনো আসে না। তাছাড়া তোর ক্লাস কবে, অল্প সময়ের ভিতরে ক্লাস শেষ করে এখানে টুকটাক কাজকর্ম করে এখান থেকে তুই যখন বাসায় যাবি তখন ওখানে বাকি পড়া পড়ে নিতে পারবি। কিন্তু কাকে যখন দেখবে আমি পড়তেছি তখন তো অনেক কথাই জিগাবে। বলবি তোর আগের পড়াগুলোই পড়ছিস। ঠিক আছে, আমি দেখি আজকে রোজগার দিয়ে কিছু একটা করতে পারি কিনা। এদিকে ওই দিন আকাশও মোটামুটিভাবে কাজ করতে থাকে। কাজ করার একটা পর্যায়ে আকাশ নিজেও লিখতে থাকে কিছু কিছু। ওই দিন তেমন কোনো রোজগার হয়নি। পরের দিন ভালো রোজগার হয়েছে বলে উনি আকাশকে নিয়ে কলেজে আসে, ওখানে ভর্তি করিয়ে দেয়। ভর্তি করানোর পরে, তাহলে এবার খুশি তো? আমার তো ভয় হচ্ছে কাকিকে নিয়ে। উনি যদি জানতে পারে তাহলে তো আমার অবস্থা শেষ করে দেবে। তোর কাকি জানবে না। বাসায় আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই কাজ করে যাবি, তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। কাকি যদি কখনো এখানে আসে? যদি কখনো এখানে এসে তোকে না পায় তখন আমি বলে দিব এই কথাটা। কি কথা বলবে? যদি কখনো এখানে এসে তোকে না পায় তখন আমি বলে দিব একটা কথা। বলবো যে তুই গাড়ির কিছু পার্টস কেনার জন্য তোকে একটা জায়গায় পাঠিয়েছি, তাছাড়া ও তো এখানে অপেক্ষা করবে না। সত্যি তোকে পাঠিয়েছি কি না, তাছাড়া এই মোবাইলটা তোর কাছে রেখে দে। আমি যদি কল দিয়ে বলি তাহলে তুই ওই দিন অনেক লেট করে ফিরবি। ঠিক আছে। এভাবেই দিন যেতে থাকে। আকাশ ওর পড়াশোনা করতে থাকে। কয়েকটা মাস যাওয়ার পর হঠাৎ করে কতগুলো লোক আসে গ্যারেজে গাড়ি নিয়ে। ওদের দেখে আকাশ কিছুটা ভয় পায়, কেননা সবার হাতেই ছিল বন্দুক। ওদের হাতে বন্দুক দেখার পর, কাকা, এখানে তো অনেক লোক এসেছে বন্দুক হাতে নিয়ে। কি বলছিস? চল দেখি তো। উনিও এখানে আসে। এসে দেখে সবার হাতে প্রায় বন্দুক।
তা দেখে ওনার এখানে থাকা বাকিরাও একটু ভয় পায়, সাথে আকাশের কাকাও। কি ব্যাপার, আপনারা কারা? আমরা কারা তার তোর কি কাজ? আমরা এখানে কেন এসেছি সেটা জিজ্ঞেস কর। জি বলেন, কেন এসেছেন? এখানে আমাদের দুটো গাড়ি আছে, এইগুলো এখনই ঠিক করে দিবি। কি সমস্যা হয়েছে গাড়ির? সমস্যা বলতে গাড়ি হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। আচ্ছা, আমাকে কিছুটা সময় দিন, দেখে দিচ্ছি। এদিকে সব কাজ ফেলে রেখে ওই দুইটা গাড়ি ঠিক করতে থাকে। 1 ঘন্টা লাগলো তা ঠিক করতে। ঠিক করা হয়ে এলে আপনাদের গাড়ি ঠিক হয়েছে। এই তোরা গাড়িগুলো বের কর এখন। কিছু লোক গাড়ি বের করে বাইরে আসে। আকাশের কাকাও আসে ওনাদের সাথে। কি ব্যাপার, আপনি কেন আমাদের সাথে এসেছেন? কাজের ডলার তো দিলেন না। তোর কি জানার কোনো মায়া নেই? এতটা সময় নিয়ে কাজ করে দিলাম, এখন যদি ডলার নাই দেন তাহলে আমি চলবো কি করে? যদি তোকেই মেরে ফেলি তাহলে তো তুই আরও বেশি চলতে পারবি না। তা সে ব্যবস্থাই করবো নাকি? তা করতে হবে না। এই তো ভালো। এই বলে লোকগুলো চলে যাওয়ার পরে উনি গ্যারেজে আসে। ওনার এরকম বেজার মুখ দেখেই বুঝতে পারে থাক কাকা, তোমার কোনো ক্ষতি করেনি, এতেই ভালো হয়েছে। এরা ক্ষমতা নিয়ে কিভাবে যে তার অপব্যবহার করে তা তো বোঝাই মুশকিল। কিন্তু কাকা, তোমার কোনো ক্ষতি ওরা করেনি, এটাই ভালো হয়েছে। তুই তাহলে বাসায় এসে খাবার খেয়ে আমার জন্য খাবার নিয়ে আয়। ঠিক আছে কাকা। ওখান থেকে বের হয়, চলে আসে বাসায়। এসে দেখে ওর কাকি ওর জন্য প্লেটের মধ্যে ভাত বেড়ে রেখেছে। কাকি প্রতিদিন আমাকে একই তরকারি দাও কেন? তুই কোন নবাবজাদার বেটা যে তোকে আলাদা আলাদাভাবে তরকারি দেবো আমি? প্রতিদিন অল্প একটু ভাত আর একটা ডিম দিয়ে ভাত খেতে দাও, এরকমভাবে তোমার পেট ভরে না। অনেক বড় হয়ে গিয়েছে তোর পেট, তাই না? আমি এই পেট আরও কমাবো। তোকে যদি এইগুলো দিয়ে খেতে হয় তাহলে খেয়ে নে, নয়তো এখান থেকে বিদায় হও। কোনো কথা না বলে ভাত আর ডিম দিয়ে খেয়ে নেয়। এরপর ওর কাকার জন্য খাবার নিয়ে গ্যারেজে চলে আসে। এখানে এসে খাবার দেয়। এই নাও কাকা তোমার খাবার। তুই খেয়েছিস? হ্যাঁ কাকা। এভাবেই আকাশের দিন যেতে থাকে এই বাসাতে। দুপুরে আকাশকে ঠিকমতো খেতেও দেয় না পেট ভরে, আবার রাতে ঠিকই খেতে দেয়, কেননা ওই সময়ে আকাশের কাকা বাসায় থাকে। দেখতে দেখতে মাস কেটে যায়। আকাশ আরও ভালোভাবে কাজ করতে থাকে। সামনেই ওর পরীক্ষা, সেজন্য কাজ রেখে বেশিরভাগ সময়ে গ্যারেজে পড়াশুনো করতে থাকে। ওখান থেকে পরীক্ষা দিতে থাকে। একটা সময়ে পরীক্ষা দেওয়া শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার কয়েকটা দিন পরেই কিছু লোক আসে আবারও গাড়ি ঠিক করার জন্য। তবে এবার ওই লোকগুলো অনেকটা ভয়ে ছিল। ওই তাড়াতাড়ি করে গাড়ির চাকা ঠিক কর। জি বসেন, আমি এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি কর। এদিকে আকাশ ওর কাকার সাথে কাজ করতে থাকে। তখন ওখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে ওই লোকগুলোকে ধরতে থাকে। ওখানে থাকা একটা লোক আকাশের কাকার মাথায় বন্দুক ধরে রাখে। কেউ যদি সামনে আসিস তাহলে কিন্তু আমি একে মেরে ফেলবো। আমি আপনাদের চাকা চেঞ্জ করে দিলাম আর আপনি আমাকেই মারতে চাইছেন? তোকে না আটকালে এরা তো আমাকেই আটকে নেবে। এই বলে কিছুক্ষণ কথা কাটাকাটি চলতে থাকে। তখনই আকাশের হাতে একটা লোহার পাইপ ছিল, ওটা দিয়ে একটা বাড়ি মারে লোকটার মাথায়। এতে লোকটা ওখানেই মারা যায়। এতে পুলিশ অফিসার বাকি লোকেদেরকেও ধরে ফেলে, সাথে আকাশকেও। ও কি দোষ করেছে? ওকে কেন নিয়ে যাচ্ছেন? আমাদের সামনেই একটা লোককে মেরে ফেলেছে, আবার বলিস কি করেছে? সেটা তো আমাকে বাঁচানোর জন্য করেছে। ওই লোকটাকে মাথায় আঘাত না করে অন্য কোথাও তো করতে পারতো। এই বলে আকাশকে থানায় নিয়ে আসা হয়। আকাশের কাকা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারেনি। এদিকে আদালতে আকাশকে 5 বছরের জেল দেওয়া হয়। এ নিয়ে আকাশের কাকা অনেক কাঁদতে থাকে, কিন্তু কোনো কিছু করার ছিল না। আকাশের খোঁজ নেওয়ার জন্য ওর কাকা দেখে যেত। কয়েকদিন যেতেই ওই লোকগুলো যে ধরিয়ে দিয়েছিল তার বস সেটা জানতে পারে। আর উনি সেটা জানার পর আকাশের কাকা কাকি দুজনকেই মেরে ফেলে। কিন্তু জেলে থাকার কারণে আকাশ সেসব কোনো কিছুই জানতে পারেনি। এভাবেই বছর যেতে থাকে।
কিন্তু আকাশের খোঁজ নিতে কেউ আর আসেনি, সেজন্য মন খারাপ করে বসে আছে। তখনই ওখানে পরিচয় হয় আবিরের সাথে। আচ্ছা, তোর কাকা কাকিকে তোর বাবা মার মতো ওরা মেরে ফেলেনি তো? আমি তো এখান থেকে যেতেও পারছি না, না খোঁজ নিতে পারছি। আমার তো আপন বলতে কেউ নেই, যদি থাকতো তাহলে তোর জন্য খোঁজ এনে দিতে পারতাম। এভাবে আকাশ আর আবিরের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হতে থাকে। জেলের মধ্যে থেকেই ওরা অন্য সব লোকের সাথে মারামারি শুরু করে দিত। এভাবেই ওদের দুজনেরই 5 বছর কেটে যায়। আবিরের আজকে মুক্তির দিন, কিন্তু আবিরের মুক্তি ঠিক 5 দিন পরে আকাশ ছাড়া পাবে। সেজন্য বলছিলাম কি, আমি এখানে আরও 5টা দিন থাকতে পারি কি? সবাই বের হওয়ার জন্য তাড়া দিতে থাকে, আর তুই থাকতে চেয়েছিস কেন? আসলে আকাশ 5 দিন পরে ছাড়া পাবে, সেই জন্য আমিও ওর সাথে একই দিনে বের হতে চাই। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। 5 দিন পরে ওরা দুজনেই একসাথে বের হয়ে সর্বপ্রথম আকাশ ওর কাকার গ্যারেজে আসে। ওখানে এসে দেখে গ্যারেজের পরিবর্তে একটা বাড়ি ওখানে তৈরি হয়েছে। সেজন্য ওই বাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পারে আকাশের কাকা কাকিকে মেরে ফেলা হয়েছে। তা শুনে আকাশ কষ্ট পায়, সেজন্য ওখান থেকে আবিরকে নিয়ে চলে আসে। এখন তাহলে কি করবে? মাফিয়ার লোকেরা আমার থেকে আমার পরিবারকে কেড়ে নিয়েছে। তাই তাহলে এখন কি চাস? আমি নিজেই একটা মাফিয়া রাজ্য তৈরি করব, আর সে রাজ্যের রাজা হব আমি। কিন্তু আমাদের বয়স মাত্র 24 থেকে 25 বছর, এই বয়সে আমরা কি থেকে কিভাবে কি শুরু করব? আমাদের হাতে তো কোনো ডলার নেই, সেজন্য আমরা প্রথমে কোনো একটা গ্যাংয়ের সাথে কথা বলে প্রথমে কিছু হিরোইন ফেন্সিডিল বিক্রি করা শুরু করব। এতে অনেক নেশাখোর ছেলের সাথে আমার পরিচয় হবে। তারপর কি করব? যাদের সাথে পরিচয় হবে তাদের এক এক করে আমাদের সাইডে নিয়ে আসব। এভাবে 10 জনের মতো লোক হলে নিজেরা একটা গ্যাং চালু করব। কিন্তু এতগুলো লোকের খরচ কিভাবে চলবে? ওরা নিজেরাই খরচ চালিয়ে নিতে পারবে। এরপর শুরু হলো ওদের দুজনের কাজ করা। ওরা প্রথমে নেশাদ্রব্য দিয়ে ওদের কাজ চালিয়ে যেতে থাকে। এভাবেই 3 মাসে অনেক ছেলের সাথে ওদের পরিচয় হয়। এক একটা ছেলের সাথে এক একভাবে পরিচয় হয়। এভাবেই ওদের সাথে কথা বলে। কিছু পিস্তল ওরা জোগাড় করতে থাকে। সেগুলো জোগাড় হয়ে যাওয়ার পর এখন তো আমাদের হাতে অস্ত্র থেকে শুরু করে সব কিছুই চলে এসেছে, এখন তাহলে আমরা মাঠে নেমে পড়ি। মাঠে তো নামবো, তার আগে আমাদের ছোটোখাটো কিছু ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে। ওদের সাথে কেন? ওরা কোনো বাড়ি করতে এলে আমার ডলার দিয়ে করতে হবে, নয়তো আমরা ওখানে বাধা সৃষ্টি করব। যদি তাতেও কাজ না হয় তাহলে অন্য পন্থা তো আছে। বুদ্ধিটা কিন্তু খারাপ না। তাহলে চলো কাজে লেগে পড়ি। এরপর ওরা দুজনেই কাজে লেগে পড়ে। মোটামুটি 1 বছর পার হয়ে যায়। এই 1 বছরে আকাশ ডলারের সাথে সাথে অনেক পাওয়ার সাথে লোকজনও নিজের করে নিয়েছে। 1 বছর পরে এখন তো আমাদের কাছে 100 জনের বেশি লোক আছে, এখন কি প্ল্যান? প্রথম অবস্থায় যারা একদম আগে আমাদের মতো কাজ শুরু করেছে ওদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে বলবে ওরা যেন আমাদের হয়ে কাজ করে। সেগুলো তো হয়ে যাবে, কিন্তু আমাদের মূল প্ল্যান কি? যারা আমার পরিবারকে মেরেছে তাদের নিজ হাতে মেরে ফেলবো। আচ্ছা, আমি বাকি ব্যবস্থা করতেছি। কিছুক্ষণ পরেই শুরু হলো বাকি কাজ। এদিকে দেশের মধ্যে মাফিয়ার লোক ভরে গেছে। সেজন্য পুলিশ অফিসার একটা মিটিং নিয়ে বসে পড়ে। স্যার, দেশে কিন্তু মাফিয়ার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেটা তো আমিও খেয়াল করেছি, কিন্তু ওদের তো খুঁজেও পাওয়া যায় না। সেটাই তো মূল সমস্যা, ওদের খুঁজতে খুঁজতে আমাদের অনেক অফিসারই মারা গিয়েছে। একটা কাজ করো, সারা দেশে রেড অ্যালার্ট করে দাও। যেখানে মাফিয়া লোক পাবে সেখানেই ওদের মেরে ফেলো। ওকে স্যার, তাই হবে। এই বলে ওরা প্রতিটা পুলিশ স্টেশনে সে খবরটা জানিয়ে দেয়। কিছুক্ষণ পর আমাদের সব লোকদের বলো কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকার জন্য। কিন্তু কেন? সারা দেশে রেড অ্যালার্ট, সেজন্য ওরা যেখানেই মাফিয়ার লোক পাবে সেখানেই ওরা তাদের মেরে ফেলবে। সেজন্য আমাদের লোকদের বলো তাড়াতাড়ি করে গা ঢাকা দেওয়ার জন্য। ঠিক আছে, তাই করতেছি। এদিকে ওদের লোকেদের সাবধান করতে থাকে। রাতে আকাশ ওর অফিসেই থেকে যায়। এদিকে আকাশে তখন খেয়াল আসে আর্টিকেলের কথা, যার আর্টিকেল লেখার কারণেই আকাশের বাবাকে প্রাণ দিতে হয়েছিল।
সেজন্য অনেক খুঁজেও সেটা পায়নি। কিন্তু যেখানে আকাশের বাবা আগে কাজ করতো সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আকাশ। সেজন্য পরের দিন আবির, 2 দিনের জন্য বাইরে যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত এই দিকটা একটু দেখিস। কোথায় যাবি তুই? আকাশ আবিরকে সবটা বলে। আবির সবটা শুনে আকাশকে যেতে বলে। তবে আকাশ একদমই সাদাসিধেভাবে যেতে থাকে আগের শহরে। ওই শহরে এসে ওই ওই প্রকাশনীতে আসে। ওখানে ওই আর্টিকেল সংগ্রহ করে। ফেরার সময় বাসে একটা মেয়ের সাথে আকাশের পরিচয় হয়। প্রথমে আকাশ কোনো কথা বলেনি, শুধু ওই আর্টিকেল পড়তে থাকে। হঠাৎ করে হাই, কেমন আছেন? কিন্তু আকাশের কোনো জবাব নেই। সেজন্য মেয়েটি এবার রেগে ওই আর্টিকেল হাতে নেয়। এতে আকাশ অনেকটা রেগে যায়। রাগের মাথায় থাপ্পড় দিতে যাবে, কিন্তু ইরার মুখটা দেখে হাত নামিয়ে নেয়। সামান্য এই আর্টিকেল নিয়েছি বলে এভাবে ধমকাবেন? আরে কান্না করবেন না। তাহলে সরি বলেন আগে। আমি তো কিছু করিনি, তাহলে সরি কেন বলবো? ঠিক আছে, মাফ করে দিলাম। মাথা কি গেছে? আমি তো সরি কোনো কিছুই বলিনি। অলরেডি 2বার বলা হয়ে গেছে, সেটা কি খেয়াল করেছেন? আচ্ছা, আপনি ঠিক কী জন্য এটা নিলেন তা যদি একটু বলতেন। আসলে আমি অনেকটা বোরিং হচ্ছে, তাই ভাবলাম আপনার সাথে কথা বলি। আমার মোটেও মেয়েদের সাথে কথা বলতে পছন্দ না। এটা তো আরও ভালো। কিভাবে ভালো হলো? সে অনেক কথা, সেই সব নিয়ে আপনাকে ভাবতে হবে না। সেটা অবশ্যই ঠিক। হাই, আমি ইরা চৌধুরী। আর আপনি? পারভেজ হোসেন। নাইস নেম। তা কি করেন? কই না তো। এই যে বাসে বসে আছি, তা কি চোখে দেখেন না? আমি এখনকার কথা বলছি না। তাহলে কোন কথা বলছেন? আমি বলতে চাইছি আপনি পেশায় কি করেন? বেকার ঘোরাঘুরি করি। বেকার না ঘুরে আমার বাবার একটা ছোট কোম্পানি আছে, সেখানে কাজ করবেন? কী রকম কাজ? এরপর ইরা আকাশকে বলতে থাকে। সবটা শোনার পর আচ্ছা, আমাকে প্রথম দেখাতেই আপনাদের কোম্পানিতে জব অফার করতেছেন, এটা কি সবাইকে করেন? আরে না, তাহলে আমাকে করার কারণ? তোমাকে দেখে কেমন জানি ভালো লাগলো, সেই জন্য বললাম। ও তাই বলুন। তা আপনি কোথায় যাচ্ছেন? এই তো শহরে যাচ্ছি। কোন কাজে? কাজ কেন হবে, আমি তো শহরে থাকি। তাহলে ওখান থেকে ওঠার কারণ কি? নানুর বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, বেড়ানো শেষ, সেই জন্য আবারও চলে আসতেছি। নানুর বাড়িতে হঠাৎ আসলেন কেন? আসলে আমি এমনিতে নানুর বাড়িতে বছরে 3বারের মতো আসি, কিন্তু নানু অসুস্থ, সেই জন্য এবার তাড়াতাড়ি চলে আসা। আপনি কি করেন? আমি তো পড়াশোনা করি, এর এর বাহিরে ছোটোখাটো আর্টিকেল লিখি, সেই জন্য আপনার হাতে এই আর্টিকেল দেখে পড়তে ইচ্ছে হলো। কিন্তু এই কাজে তো অনেক রিস্ক থাকে। রিস্ক থাকে জানি, তাছাড়া আমি তো সরাসরি মাঠে কাজ করি না। তাহলে এটা তৈরি করেন কি করে? যারা আর্টিকেল সরাসরি মাঠে নেমে মানুষের কাছ থেকে শিখে প্রমাণও পায়, তারা ওইগুলো এনে আমার কাছে দেয়। আমি তো সেইগুলো হাতে পেলে শুধু টাইপ করে দেই। তাহলে আপনি টাইপিং অপারেটর? ওই রকম আর কি। এদিকে ইরা তো ভাবতে থাকে আকাশ এত বকবক কী করে করতে পারে। এদিকে আকাশও সেমভাবে ভাবতে থাকে একটা মেয়ে এতটা বকবক করতে পারে কি করে। কিন্তু ওরা নিজেরাই ঠিক জানে না ওরা দুজনেই যে বেশি বকবক করেছে। কারণ আকাশকে তো কাজের ক্ষেত্রে একটু বেশি বকবক করতে হয়, তেমনই ইরাকেও। এরপর ওরা দুজনে আরও কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওরা দুজনেই শহরে নেমে পড়ে। আমাকে এবার যেতে হবে। তা এখানে কি থাকেন? এই তো সামনে যে ব্রিজটা আছে, ওই ব্রিজ পার হয়ে বাম দিকে গলি দিয়ে ঢুকে প্রথম বাড়িটা। আচ্ছা চলি তাহলে। চলি মানে? তাহলে কি আপনার সাথে এখন আপনার বাসায় যাব নাকি? আমি তো তা বলিনি। তাহলে দাঁড়াতে কেন বলছেন? আমার ঠিকানা তো দিয়েছি, আপনার ঠিকানা তো দিন। আমি এখানে ভয়েস হোস্টেলে থাকি। ওটা তো মোটামুটি কাছেই আছে। তাও কিছুটা দূরে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিয়ে যান। আবার নাম্বার কেন? তুমি না বললে কাজ করবে, সেজন্য কাজের ব্যবস্থা তো করে দিতে হবে। সেটা অবশ্য ঠিক বলেছ। তাহলে নাম্বার দিয়ে যাও। এরপর নাম্বার নিয়ে দুজন দুই দিকে চলে যায়। ইরা তো ওর মতো করে চলে যায়। এদিকে আকাশ চলে আসে ও রাস্তা নাই। ওখানে এসে কখন আসলে? মাত্র এলাম।
তা কতদূর পর্যন্ত খোঁজ খবর পেলি? এইটা হচ্ছে সেই আর্টিকেল যার কথা তোকে বলেছি। কই দেখি। আবির নিয়ে পড়তে থাকে। পড়া শেষে কিছুটা বুঝতে পারে। ওই লোকটা তো সবচেয়ে বড় মাফিয়া ডন। এমনকি 50% মাফিয়া ওর হয়ে বর্তমানে কাজ করে। এমনকি পুলিশ পর্যন্ত ওকে ভয় পায়। একবার তো কিছু পুলিশ আর আর্মি গিয়েছিল ওকে ধরার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো ওর লোক সবাইকে মেরে ফেলেছে। তুই এত তথ্য পেলি কি করে? 2 দিন আগে আমি নিজে ওইরকম একটা আর্টিকেল পেয়েছিলাম, ওখানে এইসব বিষয়ে লেখা ছিল। কিন্তু এখন যদি ধরি আমাদের দেশের 70% মাফিয়া ওর দখলে আর 30% আমাদের দখলে। ঠিক তাই, কিন্তু ওকে টেক্কা দিতে হলে তো আমাদের আরও লোক দরকার পড়বে। তাহলে একটা কাজ কর, কি কাজ? ওর সম্পর্কে খোঁজ নিতে থাক। এক কথায় ওর আন্ডারে যত মাফিয়া আছে ছোট ছোট, তাদের সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা কর। আমি চেষ্টা করে দেখতেছি তাহলে। তাড়াতাড়ি কর তাহলে। এদিকে ডেভিল বসে আছে ওর বাংলোতে। ওর আশেপাশে আরও অনেক মাফিয়ার দল বসে আছে। বস বস, আমাদের তো একটা সমস্যা হয়ে গিয়েছে। বস, আমারও সেম অবস্থা। কি? আমি থাকতে আমার লোকদের অবস্থা খারাপ হয়? এটা কিভাবে সম্ভব? সম্ভব বলতে, আমি অনেক দিন ধরে একটা বিল্ডিংয়ে চাঁদা উঠাতে গেলাম, কিন্তু সে জায়গায় আবার অন্য একজন চাঁদা চেয়ে বসে আছে। কার এত বড় সাহস যে আমার লোকের কাজে বাধা দেয়? ওটা নতুন করে তৈরি হয়েছে, তাও 1 বছরের মতো হবে। আর এমনিতেই ওই আন্ডারে নাকি 100 লোকের মতো কাজ করে। কি বলিস? ওই শালা এত লোক জোগাড় করলো কি করে? তা তো জানি না। আচ্ছা, চিন্তা করিস না, আমি একটা কিছুর ব্যবস্থা করতেছি। ঠিক আছে বস। এদিকে রিয়াজ তেমন একটা কথা বলেনি। এদিকে ডেভিল ওদের পরবর্তী কাজ কি কি তা বলতে থাকে। সবটা শোনার পর কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে জায়গায় দিয়ে আমাদের ট্রাকগুলো যাবে ওই জায়গাটা ওই ছেলের আন্ডারে পড়েছে, আর ওই ছেলে এটা নিয়ে ঝামেলা করবে তা আমি বুঝতে পারছি। তাহলে একটা কাজ করো, ওই ছেলেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু ডেলিভারি? ওই ছেলেকে মারার পরেই না হয় ডেলিভারি দেব, কিন্তু ওকে মারবো কি করে? ওর আশেপাশে তো সবসময় লোক ঘুরে। তোরা 20 জন লোক নিয়ে যা তাহলে। ঠিক আছে, কালকেই যাবো তাহলে। পরের দিন রাজীব কিছু লোক নিয়ে আকাশকে মারার জন্য চলে আসে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, ওরা কেউই আকাশের মুখ দেখেনি। সেজন্য ওই জায়গায় এসে এদিক ওদিক মানুষকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউই সঠিকভাবে কোনো কিছু বলতে পারছে না। এদিকে খবরটা চলে আসে আবিরের কাছে। আবির সরাসরি আকাশের কাছে কল দেয়। হ্যাঁ আবির, বল। কোথায় তুই? আমি তো একটা কাজে এসেছি। এইদিকে তোকে মারার জন্য 20 জন লোক চলে এসেছে। কি বলিস? মাত্র 20 জন? তা বলছে কি, কিন্তু কি করবো ওদেরকে? ওদের সবাইকে চারদিক থেকে ঘিরে দাঁড়া। তবে একটা কথা, ওদের কাছে যদি পিস্তল থাকে তাহলে কিন্তু ওই রকম পজিশন নিবি। ঠিক আছে, তাই হবে। তা তুই আসবি কি? তোরা ওই দিকটা দেখতে থাক, আমি 5 মিনিট পরে রওনা দেব। আমার বেশিক্ষণ লাগবে না, 15 মিনিটেই চলে আসতে পারবো। তাড়াতাড়ি আসিস তাহলে, নয়তো মারামারি বা খুনও হয়ে যেতে পারে। আচ্ছা, পরিস্থিতি কত দূর কি পর্যন্ত যায় তা আমাকে জানাইস। ঠিক আছে, জানাবো। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে। এদিকে রাজীবের লোকেরা এখনও আকাশের খোঁজ নিতে থাকে। অনেকটা সময় পর ওরা আকাশের খোঁজ পায়। এদিকে আবির আর কিছু লোক ওদের উপরে ফলো করতে থাকে। ওদের কাছে কি কি আছে তা ওরা আগেই দেখতে থাকে। তারপর আবারও আকাশকে সেসব বলে। আচ্ছা, ওদের ফলো করতে থাক, এখন কোনোভাবে হামলা করতে হবে না। ওদের আগে লুকিয়ে আমাদের যে বাগান বাড়িটা আছে ওই বাড়িটায় নিয়ে চল, ওখানে ওদের আটকানোর ব্যবস্থা কর। আমি এসে বাকিটা দেখতেছি। ওকে, তাই করতেছি। এদিকে আবির ওর কিছু লোকদের সাধারণ মানুষের মধ্যে পাঠিয়ে দেয়, যেন ওরা যদি আকাশের খোঁজ করে তাহলে ওদের যেন বাগান বাড়ির ঠিকানা দিয়ে দেওয়া হয়। আবির যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হয়েছে। আবিরের লোকেরা সাধারণ মানুষ বেশে ওরা প্রশ্ন করে, সেই জন্য ওই লোকটা ওই বাগান বাড়ির রাস্তা দেখিয়ে দেয়। এতে করে সবগুলো লোক ওদিকে যেতে থাকে। ওরা এ বাড়ির কাছে আসে। চল সবাই ভিতরে এসে দেখি, যাকে দেখবি তাকেই মেরে ফেলবি। এই বলে ওরা ভিতরে চলে আসে। তখনই ওখানে অটোমেটিক শাটার অফ হয়ে যায় আর ওই লোকগুলো ভিতরে আটকা পড়ে থাকে।
সেজন্য ওরা পাগলের মতো এদিক ওদিক গুলি করতে থাকে। এতে গুলি অনেকটা শেষ হয়ে যায়, তাও ওরা কিছুই করতে পারেনি। সেজন্য উপর থেকে আবির ওদের কাছে আসে মাস্ক পরে। আবিরকে দেখে গুলি করতে যাবে তখনই এই ভুলটা করো না, যদি করো তাহলে কিন্তু তোমরা সবাই মারা পড়বে। মারা পড়বো কি করে? চারদিকে তাকিয়ে দেখো। লোকগুলো চারিদিকে তাকিয়ে দেখে ওখানে আরও 40 জন লোক বন্দুক তাক করে রেখেছে। তোমরা যদি একটা বন্দুক চালাও তাহলে কিন্তু এখানে ওরা ফায়ার করা শুরু করে দিবে। তখন কিভাবে কি হবে বুঝতে পেরেছো তো? প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা আর কোনোভাবেই আপনাদের মারার জন্য আসবো না। তোদের বাঁচিয়ে রাখবো না কি মেরে ফেলবো তা তো আমি জানি না, তবে সেই সব আকাশ জানে। তাহলে কি তুমি আকাশ নও? আমি আকাশ হলে তো এতক্ষণ ধরে তোদের বাঁচিয়ে রাখতাম না, আরও আগেই শেষ করে দিতাম। সেটা অবশ্যই ঠিক, কিন্তু উনি কখন আসবে? কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরা কথা বলতে বলতে ওখানে আকাশ চলে আসে। আকাশকে দেখে ওই লোকগুলো আরও ভয় পায়, কেননা আকাশ যে মাস্ক পরেছে সেটা আরও বেশি ভয়ানক ছিল সেজন্য। আচ্ছা, তোরা কার লোক? আমরা তো রাজীবের লোক। রাজীবের মাত্র 20 জন লোক? ওনার আন্ডারে আরও 30 জনের মতো লোক আছে। আমরা তো ওনার সাথে থাকি সব সময়, সেজন্য আমাদের পাঠিয়েছে। এটা তো অন্যায়। কেন অন্যায়? তোরা রাজীবের এত কাছের লোক, অথচ রাজীব তোদের মারার জন্য ছেড়ে দিল। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা আর কখনো রাজীবের জন্য কাজ করব না, এবং কি কারোর জন্যই কাজ করব না। আচ্ছা, তোদের আমি একটা সাথে ছেড়ে দেব। কি শর্ত? তোরা রাজীব আর ওর বাকি কাজের ব্যাপারে যা যা জানিস সব কিছু বলতে থাক। সব কিছুই কি বলতে হবে? হ্যাঁ, সব কিছু বলতে হবে। এরপর ওরা এক এক করে সব তথ্য বলতে থাকে আকাশকে। সবটা শুনে ওরা অনেক কিছু বুঝতে পারে। তারপর আকাশ ইশারা করলে ওদের 20 জনকে মেরে ফেলা হয়। এখন অনেকেই বলবেন ওরা তো সত্য কথাই বলেছে, তাহলে ওদের কেন মারা হলো? আসলে ওদের এখন ছেড়ে দিলে ওরা আবারও আকাশকে মারার জন্য আসবে, সেই জন্য ওদের মেরে ফেলা হয়েছিল। নয়তো যদি ওদের ছেড়ে দেওয়া হতো তাহলে তো ওরা এতক্ষণে আকাশের ব্যাপারে অনেক তথ্যই জেনে যেত। এদিকে রিয়াজ তো বসে বসে ভাবতে থাকে কখন ওর লোকেরা কল দিয়ে খুশির সংবাদ দিবে, কিন্তু ওর কোনো লোকই যখন কল দিচ্ছে না তখন একটু বেশি অবাক হয়। তাই কল দেয় ওর লোকেদের, কিন্তু কেউই কল ধরছে না। ঠিক তখনই আকাশ এসে কল রিসিভ করে। কিরে, ওই ভেটাকে মারতে পেরেছিস তুই? হ্যাঁ, পেরেছি। ও কি খুশির সংবাদই না দিলি! তাহলে এবার তাড়াতাড়ি করে চলে আয়। আকাশ তো কল কেটে দেয়। এদিকে রিয়াজ তো বুঝতেও পারেনি কে বা কারা কল রিসিভ করেছে। অন্যদিকে আকাশ সবটা বুঝতে পেরে। আবির, এই কলটা কোন জায়গা থেকে এসেছে একটু খোঁজ নিয়ে দেখ তো। কে করেছিল কল? আমাকে মারার জন্য যে ওদের পাঠিয়েছে সেই কল দিল। নাম্বারটা বল, আমি খোঁজ নিয়ে দেখতেছি। এদিকে কিছুক্ষণ পর ওদের কবর দিয়ে দেওয়া হয়। আকাশ একটু বাহিরে যায়, তখন ওখানে দেখা হয় ইরার সাথে। ইরা তো আকাশকে দেখে কথা বলার জন্য চলে আসে। আরে আপনি এখানে? আমার তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? আমি এসেছি একটা স্টোরি কভার করতে। কী রকম স্টোরি? এই ধরুন মার্ডারের। তাহলে আমি একটা স্টোরি বলি, ওটাই না হয় লেখেন। ঠিক আছে, বলেন তাহলে। কিছুক্ষণ পর আকাশ আজকের এই ঘটে যাওয়া কাহিনী ইরাকে বলতে থাকে। ইরা সে কাহিনী লিখে নেয়। লেখা হয়ে যাওয়ার পর, বাহ, অনেক সুন্দর তো স্টোরিটা। জানি না কতটা সুন্দর। সত্যি এমনভাবে বলেছেন মনে হচ্ছে বাস্তবে এই জিনিসগুলো হয়েছে, আর আপনি সেটা আমাকে বলছেন। আরে ও তেমন কিছুই না, এমনিতে আমার মনে হলো সেজন্য বললাম। চলুন তাহলে কফি খাওয়া যাক। এই সময়ে কফি? কেন, কোনো সমস্যা আছে কি? তেমন কোনো সমস্যা নেই। তাহলে চলুন তো। ইরা জোর করে একটা কফি শপে নিয়ে আসে। এরপর কফি অর্ডার করে খেতে থাকে। তখন ওদের মধ্যে আরও অনেক কথাই চলতে থাকে। আচ্ছা, আপনি থেকে তুমিতে আসতে পারি কি? অবশ্যই পাবেন। তাহলে তুমি করেই বলি। জি বলুন, কি জানতে চান? তুমি তো বয়েজ হোস্টেলে থাকো, কিন্তু তাহলে এইদিকে কি করছিলে? আচ্ছা, আমার কি কাজ থাকতে পারে না? সেটা তো থাকতেই পারে। আমি এসেছি কাজে। কি কাজ?
নিজস্ব অনেক পার্সোনাল কাজ তো থাকতেই পারে। এখন বুঝতে পেরেছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এসেছেন। আমার মতো ছেলের কপালে গার্লফ্রেন্ড আসবে, এটা কি আদৌ সম্ভব? কি বলেন? তুমি তো দেখতে সব দিক দিয়ে পারফেক্ট। এই জন্যই তো আমার গার্লফ্রেন্ড নেই। ও তাই বলো? তোমার বয়ফ্রেন্ড আছে? সারাক্ষণ কাজ নিয়েই পড়ে থাকি, এই সব নিয়ে ভাবার তো সময় পাই না। হতেও পারে। কি হতে পারে? তেমন কিছু না। আচ্ছা চলুন তাহলে উঠি এখান থেকে। কেন, ভয় পাচ্ছ? ভয় কেন পাবো? এই যে একটা মেয়ের পাশে বসে আছো, সেই জন্য কিছুটা নার্ভাস তো লাগবেই। আরে এইসব কোনো কিছু না, তোমার তো স্টোরি কভার করা শেষ, এবার এইগুলো নিয়ে কাজ শুরু করে দাও। ঠিক আছে, আবার কোনো একটা সময় দেখা হবে। ঠিক আছে চলি তাহলে। এদিকে ইরা চলে যায়, আকাশও বের হয়ে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পর আবির এসে আকাশকে খবরটা দেয়। আবির, কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ, এই কলটা আমাদের থেকে 50 কিলোমিটার দূরে একটা জায়গা থেকে করা হয়েছে। লোকেশন কি জানতে পেরেছিস? আর লোকেশন বলতে জায়গার নামটা জানতে পেরেছি, এর বেশি না। আচ্ছা, ওরা তো এখনো বুঝতে পারেনি ওদের লোকদের যে আমরা মেরে ফেলেছি। এখন তাহলে কি করবে? দেখি ওরা কিছু জানতে পারে কিনা। কিন্তু জানতে পারলে তো ওরা আবার আক্রমণ করবে। একবার আক্রমণ করে ওদের এতগুলো লোক মারা গেছে, দ্বিতীয়বার আবার আক্রমণ করে ওদের লোকদের কি মারাবে নাকি? তাছাড়া অপেক্ষা আছি, দেখি ওরা কখন কল দেয় আমাকে। তোকে কেন কল দিবে? আরে ওদের ফোন তো আমার কাছে। ও তাই বল। পরের দিন রিয়াজ রাজীব বসে আছে, ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখনই রিয়াজ, তোর না আকাশকে মারার জন্য লোক পাঠিয়েছিস? তা ওরা কিছু জানিয়েছে? ওদের কল করেছিলাম, ওরা বলল মেরে ফেলেছে। কি বলিস? মাত্র 20 জন লোক এসে ওদের মেরে ফেলেছে? আমার তো কেমন জানি ডাউট হচ্ছে। ডাউট কেন হবে? তুই আবারও একটা কল দে তো ওদের। ঠিক আছে দিচ্ছি। রিয়াজ কল দেয়। এদিকে আকাশ তো কল রিসিভ করছে না। রিসিভ না করাতে রিয়াজ একটু সমস্যার মধ্যে পড়ে যায়। আচ্ছা, ওরা সবাই জীবিত আছে তো? জীবিত কেন থাকবে না? জীবিত থাকলে তো কল রিসিভ করতো। কিন্তু ওরা তো আকাশকে মেরে ফেলার পর আমাকে জানিয়েছে। তুই আবারও কল দে। ঠিক আছে দিচ্ছি। আবারও কল দেয়, কল বাজতে থাকে। এদিকে আকাশ কল রিসিভ করে। জি বলেন বস। কল ধরতে এত সময় লাগে? কেন, কি হয়েছে বস? ওই আকাশকে মেরেছিস কি? ওকে তো গতকালই মেরে ফেলেছি। তোর সবগুলো লোক বেঁচে আছে তো? আমরা 5 জনের মতো লোক বেঁচে আছি, বাকিরা মারা গেছে। কি বলিস, তোর এতগুলো মারা গেল? কি করব বলুন, ওরা তো অনেক লোক ছিল, সেই জন্য ওদের সাথে পেরে উঠতে পারেনি। তোদের বাকি ডলার দিব কিভাবে তা তো বললি না। একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, নাম্বার বল। নাম্বার বললে ওই নাম্বারে ডলার পাঠিয়ে দেয়। এদিকে বাকিরা তো অনেক খুশি হয়ে যায়, কেননা ওরা আকাশকে মারতে পেরেছে, সেজন্য ওরা খুশি হয়। এদিকে আকাশও কম যায় না, তা তো আপনারা দেখলেনই। কিছুক্ষণ পরে ওরা ডলার পাঠিয়ে দেয় আকাশেরই একটা লোকের অ্যাকাউন্টে। ডলার আসার পর একটা কাজ কর, এই ডলারগুলো উঠিয়ে নে, তারপর আমাদের সব লোকদের এই ডলারগুলো পাঠিয়ে দে। জি বস, তাই করতেছি। এদিকে এরা তো আনন্দ করতে থাকে, অন্যদিকে রিয়াজ রাজীব ওরাও আনন্দ করতে থাকে। কিছুক্ষণ পর ওরা ব্যাপারটা ডেভিলকে জানায়। ডেভিল সবটা জানার পর বাহ, এটা তো অনেক খুশির সংবাদ। জি বস, এখন আর আমাদের পথে কোনো কাঁটা নেই। আপনি তাহলে এবার মাল ছাড়ার ব্যবস্থা করেন। 2 দিন পরেই ছাড়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে বস। এদিকে আকাশ আবিরকে সবটা খবর জানায়, কিভাবে কি করতে হবে। তাহলে বুঝতে পেরেছিস তো কি কি করতে হবে? হ্যাঁ পেরেছি। কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে জানাবো। এদিকে আকাশের লোকেরা সারাক্ষণ খেয়াল রাখতে থাকে কখন ওদের ট্রাকগুলো এখান থেকে যাবে, কেননা এই ট্রাকে ওরা অনেক কিছু পাবে যা ওদের কাজে দিবে। এদিকে প্রথম দিন পার হয়ে যায়, কোনো ট্রাকই আসেনি। দ্বিতীয় দিন 3টা ট্রাক আসে, তাও জঙ্গলের রাস্তা ধরে ভিতরে আসতে থাকে। আকাশের কথা মতো জঙ্গলের শেষ সীমানায় ওরা কিছু গাছ কেটে ফেলে রাখে। অন্যদিকে রাস্তায় পেরেকও দিয়ে রেখেছে, যেন ট্রাকগুলো কোনোভাবেই নিয়ে যেতে না পারে।
আর ট্রাকগুলো এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যা আকাশের সীমানা বাদ দিয়ে অন্য আরেকটা মাফিয়ার সীমানায় পড়েছে। তাহলে কাজ করবে আকাশের লোকেরা, কিন্তু নাম পড়বে অন্য আরেকটা মাফিয়ার উপরে। সেজন্য ওরা প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। ডেভিলের লোকেরা উপস্থিতি খারাপ অবস্থায় আছে তা বুঝতে পেরেছে, সেজন্য ডেভিলকে কল দেয়। বস, আমাদের তো ফাঁসানো হয়েছে। ফাঁসানো হয়েছে মানে? লোকগুলো ডেভিলকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর তোরা গাড়ি থেকে নেমে ওদের মারতে থাক, ততক্ষণে আমি লোক পাঠাচ্ছি। জি বস, তাই করতেছি। এদিকে ওরা নেমেই গুলি করতে থাকে। আকাশের লোকেরাও গুলি করতে থাকে। একে একে ওরা ডেভিলের অনেক লোককে মেরে ফেলে। বাকিরা ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। সেই সুযোগে ওরা ট্রাকে থাকা সব কিছু ওদের ট্রাকে করে নিয়ে চলে আসে। এদিকে ডেভিলের লোকেরা এই জায়গায় এসে দেখে ট্রাক সবগুলো খালি করা। বস, ট্রাক সবগুলো তো খালি, আর আমাদের অনেকগুলো লোককে ওরা মেরে ফেলেছে, আর কিছু লোক মনে হয় পালিয়ে গেছে। কি বলছিস? কি করে হলো এইসব? আমরা তো সেসব কোনো কিছুই জানি না, তবে মনে হলো ওরা আগে থেকে জানতো আমাদের এই প্ল্যানের ব্যাপারে, সেই জন্য সব কিছু আগে থেকেই তৈরি করে রেখেছে। আচ্ছা, তোরা তাহলে সাবধানে ওখান থেকে অন্য কোথাও চলে এসে খোঁজ নিতে থাক। জি বস, তাই করতেছি। আমি দেখি কার এত বড় সাহস হলো আমার গাড়ি লুট করে। এদিকে আকাশের লোকেরা সব কিছু নিয়ে আসে। অন্যদিকে কিছুক্ষণ পর আকাশ, এখানে তো বন্দুক আর হিরোইন আছে। বন্দুকগুলো আমাদের কাজে আসবে, কিন্তু হিরোইন? এই গুলি পুড়িয়ে ফেলাই ভালো হবে। দোস্ত, পুড়িয়ে না দিয়ে সেগুলো আমরা বিক্রি করে দিলেই তো অনেক ডলার আমরা পাবো। কিন্তু যাদের বিক্রি করব তারা এগুলো যুব সমাজের বুকে ছড়িয়ে দেবে, এতে পুরো সমাজে নষ্ট হয়ে যাবে। তাহলে এগুলো পুড়িয়ে দিলে ধোয়ার কারণে তো আশেপাশে সবাই এটার ঘ্রাণে আসক্ত হয়ে যাবে। এইগুলো জঙ্গলে নিয়ে জ্বালিয়ে দিয়ে আর এই বন্দুকগুলো আমাদের লোকের মাঝে বিলিয়ে দে। ভালো কথা। আরেকটা ট্রাকে কি ছিল? এই তো, এই বন্দুকগুলোর বুলেট ছিল। তাহলে সেসব কিছু লোকদের মাঝে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু আমি তো ঠিক বুলেট সম্পর্কে বুঝি না। কই বুলেট? এরপর এক এক করে সব বুলেট রাখা হলো, সাথে বন্দুকগুলো। এরপর শুরু হলো বাকি কাজ করা। এক এক করে সবগুলো বুলেট বন্দুকের কাছে রাখে আর সব কিছু বুঝিয়ে দিতে থাকে। একটা কথা, কোনোভাবেই কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না কোনো কিছু। সেটা তোকে বলতে হবে না। আমাদের আরও লোক বাড়াতে হবে। কিন্তু এত লোক দিয়ে কি করবি? রিয়াজের উপরে আমরা অ্যাটাক করব। কাজটা কি করা ঠিক হবে? একজন রাজাকে মারতে হলে আগে তার আশেপাশে থাকা সেনাদের মেরে ফেলতে হবে, তাহলে সে রাজা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু রিয়াজকে মারা কি আদৌ সহজ হবে? এই যে বন্দুকগুলো আছে, সে বন্দুক দিয়ে তো লড়াই করতে পারবো। কিন্তু এই অপারেশনে কতজন লোক যাবে? আমি নিজে যাব, সাথে আরও 30 জন লোক নিয়ে যাব। কিন্তু আমাকে কেন নিবে না? যদি আমার কিছু হয়ে যায় তাহলে বাকিটা তুই দেখিস। তবে যেভাবে হোক ডেভিলকে শেষ করতেই হবে। যখন ডেভিল শেষ হয়ে যাবে তখন আমাদের এত লোক, ওদের কি হবে? সবাইকে ব্যবসা করার জন্য ডলার দিয়ে দেব, যা দিয়ে ওরা আরামে নিজেদের সংসার তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, যা ভালো মনে করিস। এদিকে ইরা ওর বান্ধবী তানুর সাথে দেখা করার জন্য আসে। ওর সাথে আড্ডা দিতে থাকে। তখন কি রে, তোর কাজটা কত দূর? বুঝতেছি না কি করব। কেন, কি হয়েছে? ওকে দেখে তো মনে হয় না তেমন কিছুই। আরে বেকুব, এই জন্যই তো তোকে আরও ভালো করে ওর উপর নজর রাখতে হবে, ওর সাথে মিশতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু আমার যদি কোনো ক্ষতি করে ফেলে? তাছাড়া ও যদি সত্যিই ভালো মানুষ হয়ে থাকে তোর কোনো ক্ষতি করবে না, কিন্তু ও যদি ওই টাইপের হয় তাহলে তো সমস্যা। এরকমভাবে ভয় দেখাস কেন আমাকে? ঠিক আছে, তাহলে এরপর থেকে আমিই তোর সাথে থাকবো। তুই হঠাৎ আমার সাথে থাকতে চেয়েছিস, ব্যাপারটা কি বলতো? আমারও তো দেখতে ইচ্ছে হয় লোকটা কেমন। যদি পছন্দ হয়ে যায় তোর, তখন কি করবি? দেখা যাক না কি হয়। তুই শুধু দেখতেই থাক। দুদিন পরে আকাশ আর আবির বের হয় ঘুরতে, কেননা ওরা দুজনেই কিছু প্ল্যান নিয়ে ডিসকাস করবে। সেজন্য একটা নিরিবিলি জায়গায় আসে। ওখানে ওরা কথা বলতে থাকে।
এদিকে ইরা আর তানু ওদিক দিয়েই যাচ্ছিল। তখন ইরার চোখ আকাশের উপরে পড়ে। আরে ওইখানে কি করছে? কার কথা বলছিস তুই? আরে যার কথা ওই দিন তোকে বললাম আমি। কোনটার কথা বলছিস? এখানে তো দুইটা ছেলে। যার চোখে চশমা আছে আমি ওটার কথা বলতেছি। কিন্তু পাশের ছেলেটাও তো কম না। তুই কি ভুলে গেছিস? কোনো কিছুই ভুলিনি। হতে পারে ছেলেটা ওই রকম না। হতেও পারে। তাহলে চল ওর সাথে গিয়ে কথা বলি। আরে হঠাৎ কি নিয়ে কথা বলবো? তোর নাম অলাদ থাকলেও আমার আছে। কথাটা বলেই তানু আবিরের সামনে এসে দাঁড়ায়। হাই, আমি তনু। আপনার নাম কি? আশ্চর্য, আমার নাম আপনাকে কেন বলবো? তাছাড়া কে আপনি? একটু আগেই তো বললাম আমার নাম তনু। আমি আপনার সাথে পরিচিত হতে এসেছি। আমি তো আপনাকে চিনি না, তাহলে পরিচিত কেন হব? এই মেয়ে যাবে এখান থেকে। আমরা অপরিচিত কোনো মেয়ের সাথে কথা বলি না। আমার সাথে তো কথা বলতে পারেন। কে বললো কথাটা? পিছনে তাকান, তাহলে বুঝতে পারবে। আকাশ পিছনে তাকিয়ে ইরাকে দেখে চমকে যায়। আরে তুমি এখানে? আর ইনি কে? ও আমার বান্ধবী। এখান দিয়ে যাচ্ছিলাম তখন তোমাদের এখানে দেখি। পরে আমার বান্ধবীকে দেখালাম, কিন্তু ও আমাকে না বলেই আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য চলে এসেছে। আকাশ, তুই কি ওনাদের চিনিস? চিনি বলতে কয়েকদিন আগেই পরিচয় হয়েছিল। ও তাই বল, তা উনি কে? বললাম না আমার বান্ধবী, ও পরিচিত হতে এসেছে। আমি আবির। ইরা, তোরা দুজন কথা বল। আমি ওনার সাথে ওইদিকে গিয়ে কথা বলি। এইখানে বল। তোরা দুজন আলাদা কথা বল। আমি এখানে থেকে কি করব বল? ঠিক আছে, যা তাহলে। তানু আবিরকে নিয়ে যেতে চাইলে আবির তো যাচ্ছে না। পরে আকাশ ইশারা করলে আবির উঠে যায়। এদিকে তানু আর আবির কথা বলতে থাকে। অন্যদিকে ইরা তো বকবক করেই যাচ্ছে। অনেকটা সময় পার হয়ে যায়। ইরা ওর ব্যাগ কাঁধ থেকে নিচে রাখে। তখন একটা শব্দ হয়, যা ইরা খেয়াল না করলেও আকাশ ঠিকই খেয়াল করে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু বুঝতে দেয়নি। কথা শেষ হলে তানুকে ইশারা করে, কিন্তু তানুর কথা শেষ হয়নি বলে আবিরের নাম্বার নিয়ে চলে আসে ওখান থেকে। এদিকে আকাশ আবিরকে নিয়ে আস্তানায় চলে আসে আর বাকি প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে। তাহলে সবটা বুঝতে পেরেছিস তো? সবটা তো বুঝেছি। তাহলে 3 দিন পরে আমরা হামলা করব। সেজন্য আমাদের লোকদের বলে দিতে হবে ওরা যেন নিজেদের হাতগুলো ঠিক করে নেয়। ঠিক আছে, বলে দিচ্ছি আমি। কিছুক্ষণ পর আবির সবটা লোকেদের বুঝিয়ে দিতে থাকে। এদিকে পরের দিন তানু আবিরকে কল দেয়। চিনতে পেরেছেন আমায়? চিনতে পারিনি। কে বলতেছেন? আমি তানু। কোন তানু? আরে ওই দিন পার্কে যে পরিচয় হয়েছিল। এইবার চিনতে পেরেছি। আসলে আপনার নাম আমার ঠিক মনে ছিল না, সেই জন্য আমি চিনতে পারিনি। ও আচ্ছা, বুঝতে পারলাম। তা কালকে পরের দিন কি ফ্রি আছেন? আমি ব্যস্ত থাকব। কি কাজে ব্যস্ত থাকবেন? এত চিনে আপনার কোনো কাজ নেই? কী জন্য কল করেছেন সেটা আগে বলুন। আপনার সাথে দেখা করার জন্য। হঠাৎ দেখা করার কথা, ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার তেমন কিছুই না। ওই দিন তো ঠিক মতো কথা বলতে পারিনি, সেই জন্য। আচ্ছা, আসতে পারলে জানাবো। ঠিক আছে। এদিকে ইরা তখন পাশে ছিল। কথা শেষ হলে ইরা জিজ্ঞেস করে, তখন তানু বলে ওঠে। বললো তো কিছু কাজে ব্যস্ত থাকবে, সেই জন্য আসতে পারবে কিনা জানে না। কাল আবারও কল দিতে হবে। তুই আকাশকে কল দিয়ে দেখা করার জন্য আসতে বল। আচ্ছা দেখি তাহলে কল দিয়ে। তানুর কথায় আকাশকে কল দিয়ে আসতে বলে। আকাশ কথা বলে শিওর করে বলেনি আসবে কি আসবে না। এদিকে ব্যাপারটা আকাশ এসে আবিরকে জানায়। আবির ওকে সবটা বলে। সবটা শোনার পর, তুই তাহলে কাজের ব্যাপারে কোনো কিছু ওদের কাছে শেয়ার করিসনি তো? আমি কি পাগল যে ওদের কাছে সবটা শেয়ার করতে যাব? তোকে একটা সত্যি কথা বলি। কি সত্যি বল? তার আগে এটা বল, তুই কি তানুকে পছন্দ করতে শুরু করেছিস? পছন্দ তো করতে শুরু করেছি, এখন বল কি সত্যি বলবে? আকাশ এরপর আবিরকে এমন কিছু সত্যি কথা বলে যা শুনে আবির নিজেই এতটা অবাক হয়ে যায় যে ওর মুখ থেকে কোনো কথাই বের হয়েছে না। আকাশ, তুই কি আদৌ সিরিয়াস? আমি 100% সিরিয়াস। তাহলে এবার
খেলা আমরা দুজন খেলব। তবে সাবধানে থাকিস। তুই কোনো চিন্তা করিস না, আমি সাবধানে থাকব। যদি আর খোঁজ না পাস তাহলে এত সহজে ওরা এসব করতে পারবে না, কেননা কোনো প্রমাণ নেই ওদের হাতে। সেজন্য আগে প্রমাণ নেবে, তারপর ওরা যা করার করবে। ধরে নিস। বুঝতে পেরেছি। ঠিক আছে, আগে আমরা যা ঠিক করেছি সেটা আগে জয়লাভ করি, তারপর অন্য কিছু নিয়ে ভাবা যাবে। ঠিক আছে, তুই তাহলে দেখা করলে করে আসতে পারিস। তাহলে তুই ওখান থেকে আসার পরে তখন না হয় একটা সময় আসতে বলবো। ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ 30 জন লোক নিয়ে বেরিয়ে পড়ে। 30 জন লোক, সাথে 5টা গাড়ি। ওরা একটা জঙ্গলের ভিতরে আসে। আসার সময়ে ওখানে থাকা মোবাইলের নেটওয়ার্ক জ্যাম করে দেয়। নেটওয়ার্ক পড়ে ওখানে। টেলিফোনে লাইনের তারও কেটে যায়, কিন্তু বিদ্যুৎ তার কাটতে পারেনি, কেননা জঙ্গলে ওরা সৌর বিদ্যুৎ ব্যবহার করে। কেননা জঙ্গলের ভিতরে বিদ্যুতের সংযোগ তো নিতে পারবে না। এদিকে সবটা ঠিক করার পর আকাশের লোকেদের চারদিকটা ঘিরে রাখার জন্য বলে। ওরা ঠিক তাই করে, চারদিকটা ওরা ঘিরে রাখে। তারপর এক এক করে ওরা আক্রমণ করতে থাকে। এতে রিয়াজের লোকেরা বুঝতে পারছে না কোন দিক দিয়ে ওরা পালাবে। এদিকে যে ভিতর থেকে বাহিরে আসছে তাকেই মেরে ফেলা হয়েছে। এভাবেই কিছুক্ষণ যাওয়ার পর রিয়াজের অনেক লোককে মেরে ফেলা হয়েছে। কিছুক্ষণের ভিতরে আকাশের লোকজন নিয়ে রিয়াজকে ঘেরাও করে ফেলে। রিয়াজ ওদের দেখে, তোরা জানিস না তোরা কার শরীরে হাত দিচ্ছিস? তুই কি জানিস তোর সামনে কে দাঁড়িয়ে আছে? কে তুই? আমি সে ব্যক্তি যাকে মারার জন্য তুই 20 জন লোক পাঠিয়েছিস। কি তুই সেই আকাশ? কিন্তু আমার লোকেরা তো বলেছিল তুই মারা গেছিস। আরে পাগল, তুই যার সাথে ফোনে কথা বলতি সে লোকটা আমিই ছিলাম, বুঝতে পারলি? কি এত বড় ধোঁকা আমার সাথে? তুই যদি ধোকা দিতে পারিস তাহলে আমি কেন পারবো না? তাছাড়া এখন বেশি কথা বলে কাজ নেই। তোমরা এই পুরো বাড়ি বোমা লাগিয়ে দাও, সাথে একে একটা চেয়ারের সাথে বেঁধে রাখো, চেয়ারের নিচে একটা বোমা বেঁধে দাও। লোকগুলো তাই করতে থাকে। পুরো বাড়িতে বোমা লাগিয়ে দেয়। সাথে রিয়াজের সব লোকেদের এক এক করে ভিতরে নিয়ে আসে। তারপর ওরা বের হয়। কিছুটা দূরে এসে সবগুলো বোমা ফাটিয়ে দেয়। এতে ওখানে থাকা সব কিছু ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ পরে ওখান থেকে ওরা চলে আসে। ফেরার সময়ে আবিরকে কল দিয়ে খবরটা জানিয়ে দেয়। এদিকে কয়েক ঘন্টা পর আকাশ আবারও ওর আস্তানায় চলে আসে। অন্যদিকে কয়েকটা ঘন্টা পর, কি করে হলো এসব? বস তা তো জানি না, তবে খবর পেয়েছি ওখানে থাকা রিয়াজ বস আর ওনার সাথে থাকা 30 জন লোকও মারা গিয়েছে। কে কাজটা করতে পারে? ডেভিল বসকে কি জবাব দেবো আমি? এদিকে ডেভিলও কল দিয়ে বসে। ডেভিলের কল পেয়ে রাজীবের তো হাত পা কাঁপতে থাকে। তাই কল রিসিভ করে, জি বস বলুন। এই আমি কি শুনতেছি? বস যা শুনেছেন সবই ঠিক, কিন্তু এই কাজটা কে করলো সেটাই তো বুঝতে পারছি না। ওই বাসায় তো সিসিটিভি আছে, হার্ড ডিস্ক দিয়ে তো দেখা যাবে। বস ওই জায়গায় তো ইট পর্যন্ত ভালো নেই, সেখানে হার্ড ডিস্ক কীভাবে ভালো থাকবে? সেটাও তো কথা। তাহলে একটা কাজ কর, যে করেই হোক খোঁজ নিয়ে দেখ কাজটা কে করেছে। জি বস আমি দেখতেছি। এদিকে রাজীব লোক পাঠিয়ে দেয়। রাজীবের সাথে সাথে ডেভিলও লোক পাঠিয়ে দেয়। এদিকে রিয়াজকে মারতে ফেরে আকাশ আবির ওরা নিজেদের আস্তানায় একটা পার্টি করতে থাকে। পার্টি শেষ করার পরের দিন ইরা আর তানু মিলে ওদের দেখা করতে বলে। এতে দুজনেই রাজি হয়ে যায়। যাওয়ার আগে আকাশ আবিরকে কিছু কথা বুঝিয়ে দেয়, যা আকাশ বুঝতে থাকে। বোঝা শেষ হয়ে গেলে, তুই কোনো টেনশন করিস না, আমি সবটা সামলে নিব। এদিকে রিয়াজের মারা যাওয়ার ব্যাপারটা এবার পুলিশও জানতে পেরেছে। তোমরা রিয়াজের মারা যাওয়ার ঘটনা শুনেছো? জি স্যার শুনেছি। কেউ মারতে পারে ওদের? এই বিষয়ে কোনো আইডিয়া আছে কি তোমাদের? স্যার রিয়াজ রাজীব এরা দুজনে ডেভিলের হয়ে কাজ করে, কিন্তু এদের মধ্যে ঝগড়ার কারণে একজন আরেকজনকে মেরে ফেলেছে নাকি? এখানে দ্বিতীয় পক্ষের কোনো লোক ঢুকে মেরে ফেলেছে। আমি যে কিছু লোকের উপরে নজর রাখতে বলেছিলাম, তাদের কোনো খোঁজ পেলে? খোঁজ বলতে ওরা জানিয়েছে ওরা তেমন কোনো প্রমাণ পায়নি। যখন পাবে তখন আমাদের অবশ্যই জানাবে। তবে আমি এটা শিওর, যদি ওদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া না হয়ে থাকে, তাহলে যাদের উপরে নজর রাখতে বলেছি
ওরাই এই কাজটা করেছে, কিন্তু ওরা কোথায় থাকে এইসব ব্যাপারে জানা যায়নি কোনো কিছুই। স্যার, আমরা যখন জানি তাহলে ওদের সাহায্য নিয়ে কোনো আমরা ওদের ধরছি না। কেননা আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। বুঝলে তো কথাগুলো? জি স্যার, বুঝতে পেরেছি। এদিকে আকাশ আবির দুজনেই চলে আসে ওদের সাথে দেখা করার জন্য। ওরা একে একে আলাদাভাবে কথা বলতে থাকে। ইরা ও আকাশকে অনেক রকম প্রশ্ন করতে থাকে, কিন্তু আকাশ অনেক সাবধানে সব প্রশ্নের উত্তর দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওদের কথাও শেষ হয়ে যায়। কথা শেষ করে ওরা দুজন চলে যায়। এদিকে তখনই আবির আসে আকাশের কাছে। ওখানে আসার সাথে সাথেই তানু তো আমাকে প্রপোজ করলো। এরাও তো আমাকে প্রপোজ করলো, তা তুই কি উত্তর দিলি? আমি বলেছি একটু ভেবে কালকে উত্তর জানাবো। আর তুই? আমি সেম কথা বলেছি। এখন তাহলে কি করব আমরা? তাহলে শোন। এরপর আকাশ আবিরকে আরও কিছু বুঝিয়ে দেয়, সাথে শিখিয়েও দিতে থাকে। এভাবেই পরের দিন ওরা দুজনে ওদের সাথে দেখা করে আর ওদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এতে ইরা আর তানু দুজনেই খুশি হয়ে যায়। এরপর ওরা প্রায় সময় দেখা করে, তবে আবির প্রতিবার দেখা করার আগে আকাশকে সবটা জানিয়ে রাখত। এভাবেই 1 মাস কেটে যায়। ওরা চারজনেই চারজনকে ভালোবেসে ফেলেছে। তবে আবির আর আকাশের ক্ষেত্রে একটু অন্যরকম। যখন আপনারা পুরোটা জানতে পারবেন তখনই বুঝতে পারবেন। অন্যদিকে রাজীবের লোক ওকে কিছু কথা বলতে থাকে। রাজীব সে কথাগুলো আবার ডেভিলকে বলতে থাকে। ডেভিল সেসব শোনার পর, কি বলছিস তাহলে এই কথা? জি বস, এখন তো আমারই ভয় হচ্ছে। আরে ভয় কেন হবে? দেখতেই তো পাচ্ছেন রিয়াজকে কিভাবে মেরে ফেলেছে। আরে রিয়াজ আর তুই কি এক নাকি? তারপরেও ভয় তো কিছু হচ্ছে কিছুটা। আচ্ছা আমি দেখতেছি ওর খবর, কিন্তু ও দেখতে কেমন সেটাই তো খোঁজ নিতে পারিনি এখনো। কিন্তু কি করা যায় এখন সেটাই ভাবছি। আমি তাহলে কয়েকটা দিন ঘা ঢাকা দিয়ে থাকি, তুমি কি বলো? ঠিক আছে তাই করো। এদিকে রাজীব গা ঢাকা দিয়ে থাকে। অন্যদিকে আকাশ আর আবির সেটা জেনে যায়। এখন কি করবি? খোঁজ নিয়ে তো দেখতেই হবে। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ ডেভিল ছাড়া আর কেউ জানে না রাজীব কোথায় আছে। ওদের ফোন কল হ্যাক করে তো জানতে পারবো। এর জন্য তো এখন হ্যাকার দরকার। তা তো ঠিক বলেছিস। আমি দেখি খোঁজ পাই কিনা। তোকে আরেকটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? তানু দেখা করতে চেয়েছে, তবে তানু বারবার জিজ্ঞেস করতে থাকে আমি কোথায় থাকি, কি করি, এইসব নিয়ে প্রশ্ন করতে থাকে। সেসব তো জানি আমি, ওদের কাজটাই তো এটা। আমরা যখন সবটা জানি তাহলে কেন দূরে সরে যাচ্ছি না? আমরা ওদেরকে বসতে দেব না, তবে ওদের মাধ্যমে আমরা আবার কোনো বিপদে পড়লে ছাড় পাবো। সেটা কীরকম? আকাশ এবার এই তথ্যটা আবিরকে শিখিয়ে দেয়। আবির সবটা জানার পরে, আইডিয়া তো খারাপ না। এদিকে দিন যেতে থাকে। ইরা আর তানু আকাশ আর আবিরের সাথে প্রতিদিন দেখা করতে থাকে। একদিন আকাশ আর আবির একটা কাজে হোটেলে আসে। সেখানে আবার ইরা আর তানুও চলে আসে। তানু আর ইরা যে এসেছে তা আবির আগেই বুঝতে পেরেছে, সেজন্য সব কিছু লুকিয়ে রাখে। এদিকে তানু আবিরের রুমে চলে আসে আর ইরা আকাশের রুমে। ওদের দেখে আবির আর আকাশ মোটেও অবাক হয়নি, তাও অবাক হওয়ার অ্যাক্টিং করে। এ কি তুমি এখানে? দেখলাম তোমরা হোটেলে এসেছো, সেজন্য দেখতে আসলাম কোনো মেয়ে নিয়ে এসেছো কি না। তুমি তো আছোই। মানে কি? মানে তুমি যা অন্য মেয়ের সাথে ভেবেছো সেটা এখন তোমার সাথে হবে। আমার সাথে কেন? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে একটু আটটু করতে সমস্যা কি? আমি একটু ওয়াশরুম থেকে আসি। ঠিক আছে যাও। এদিকে তানু তো ওয়াশরুমে যায়। এদিকে আকাশ আর ইরার মধ্যে দুজনেই ওয়াশরুমে যায়। এসে ওরা একজন আরেকজনকে মেসেজ করতে থাকে। কোনো কিছু ফেলি? ওয়াশরুমেও কোনো কিছু নেই। আমিও খুঁজে রেখেছি, এখানেও নেই। এখন শুধু বিছানা দেখার বাকি আছে। একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? এরপর ওরা দুজনেই দুজনের কথাগুলো বলে অবাক হয়। এদিকে আবির আর আকাশ সব কথা শুনতে পায়, সেজন্য ওরা বিছানা থেকে সে সব কিছু আগেই লুকিয়ে ফেলে। এদিকে
এখন তাহলে কি করব? ওরা যা বলতেছে তাই করতে হবে, এতে বিছানা চেক করাও হয়ে যাবে। তাই বলে ওইসব করব? তুই তো আবিরকে ভালোবাসিস, তাছাড়া যখন ভালোবাসিস তখন একটু স্যাক্রিফাইস তো করতে হবে। ঠিক আছে। এরপর ওরা দুজনেই চলে আসে বাহিরে। তবে ইরাকে অনেক নার্ভাস লাগছে। তাহলে শুরু করি। হ্যাঁ চলো। এরপর কি হয়েছে আর কি হয়নি তা আপনাদের এখন জানতে হবে না, কেননা এখানে কি কি হয়েছে তা পুরোই অজানা। এদিকে ওরা দুজনেই অনেক খুঁজেও কোনো কিছু পায়নি, ওদের কাজ শেষ সেজন্য। এখন তাহলে চলি আমি। আচ্ছা যাও, তবে মাঝে মাঝে এরকম আসিও আমাদের খুঁজতে। কখনোই না। এই বলে চলে যায় ইরা আর তানু। এদিকে আবির আকাশের রুমে চলে আসে, এসে ওর সাথে হাসতে থাকে। সত্যি দোস্ত, তার মেয়েটা অনেক মায়াবী। তবে একটা কথা, এই মায়াবী চেহারায় প্রেমে পড়ে এসে নিজের জীবনটা নষ্ট করে দিস না। সেটা তো জানি আমি, কিন্তু এত কিছু হওয়ার পরেও ওরা কি আমাদের ধোঁকা দিবে? ধোঁকা দিতে ওরা বেশি সময় লাগবে না। আচ্ছা, ওরা যদি এই ঘটনার পরে বিয়ে করার জন্য বলে? আগে দেখ ওরা বিয়ে করার জন্য বলে কিনা। আমি যদি শিওর থাকি ওরা তোকে বিয়ে করার জন্য কখনোই বলবে না। আচ্ছা, দেখা যাক কি হয়। এদিকে দিন যেতে থাকে, রাজীবের খোঁজ ওরা কোনোভাবেই পাচ্ছে না। এদিকে তানু আর ইরা যে সত্যি সত্যি আকাশ আর আবিরকে কখন ভালোবেসেছে তা ওরা নিজেরাও বুঝতে পারছে না। এদিকে ইরা, আমি তো আবিরকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। আমিও, কিন্তু আমরা যে কাজে এসেছি সে কাজটা তো হলো না করা। কিন্তু কি করব? স্যারের সাথে একটাবার কথা বলে দেখতে হবে। ঠিক আছে, চল ওনার সাথে কথা বলি তাহলে। চল তাহলে। ওরা দুজনে চলে আসে স্যারের কাছে। ওনার কাছে এসে সব কথা বলতে থাকে। উনি সবটা শুনে, তোমরা কাজটা মোটেও ঠিক করোনি। তোমরা দুজন ভালো করে জানো ওরা দুইজন কতটা সাংঘাতিক, তারপরেও ওদের প্রেমে কিভাবে পড়ো। কি করব স্যার, মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে কখন যে ভালোবেসেছি তা আমরা বুঝতে পারিনি। তাছাড়া ওদের কাছে যাওয়ার এটাই মূল পথ ছিল। তাহলে একটা কাজ করো। কি কাজ স্যার? এরপর ওদের স্যার কিছু কথা ওদের বলতে থাকে। ওরা সবটা শুনে কি করবে তাও বুঝতে পারছে না, শুধু সম্মতি জানিয়ে চলে আসে ওখান থেকে। এদিকে ওরা দুজনেই এখন ফেঁসে গিয়েছে। অন্যদিকে আরও 1 মাস কেটে যায়। এই 1 মাসে ওরা এবার অনেক কিছুই জানতে পারে। এদিকে রাজীব আবারও দেশে ফিরে আসে। দেশে আসার 5 দিন পর আকাশ তো জানতে পারে। আবির, আবির। হ্যাঁ বল, কি হয়েছে? রাজীব তো দেশে ফিরেছে। কি বলিস? কবে, কখন? অলরেডি 5 দিন হয়ে গিয়েছে। একটা কাজ কর, লোকজন তৈরি কর। কবে অ্যাটাক করবি ভাবছিস? এই তো কালকে অ্যাটাক করব। ঠিক আছে, আমি প্রস্তুতি নিচ্ছি। এদিকে রাজীব তো এখন মনের সুখে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও এটা জানে না ওর পিছনে যে আকাশ লোক লাগিয়ে রেখেছে সেটা ও জানে না। এদিকে পরের দিন আকাশ বেরিয়ে পড়ে, সাথে আরও অনেক লোক নিয়ে। এদিকে রাজীব ওর বাগান বাড়িতে বসে আছে। চারিদিকে গুলির শব্দ শুনে রাজীব তো ভয় পেয়ে যায়, কেননা এখানে রাজীবের দেখাশোনা করার জন্য তেমন কোনো লোক ছিল না। হাতে গোনা 10 জনের মতো লোক হবে। ওদের তো মেরে ফেলে এবার আসে রাজীবের কাছে। তোকে এত সহজে যে আমি পেয়ে যাব তা তো ভাবতেই পারিনি। প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আর কোনোদিন তোর সাথে পাঙ্গা নিব না। তোকে ছেড়ে দিব কেন বল? তোর জন্য তো অন্য কিছুর ব্যবস্থা আমি করে রেখেছি। কি ব্যবস্থা? আকাশের পর রাজীবের মুখে একটা বোমা মেরে দেয়। এতে রাজীব তো ভয়ে শেষ হবার মতো অবস্থা হয়ে যায়। এদিকে ওই বাড়িতে কী কী হয়েছে তা ডেভিল দেখতে থাকে আর সাথে সব কিছু রেকর্ডও করে নেয়। আকাশ যে বোমা দিয়ে রাজীবকে মেরে ফেলে সে সবটা রেকর্ড করে নেয় ডেভিল। সবটা রেকর্ড করে একটা মুচকি হাসি দেয়। আসলে রাজীবকে আকাশের হাতে এই জন্যই মেরে ফেলেছে যেন আকাশের বিরুদ্ধে ডেভিল একটা প্রমাণ পায় সেজন্য। এদিকে রাজীবকে মেরে আকাশ চলে আসে ওখান থেকে। পথে আকাশের সাথে পুলিশ এসে দাঁড়ায়। এখানে পুলিশ দেখে আকাশ অবাক হয়, কিন্তু আকাশ চাইলে পুলিশের সাথে লড়াই করতে পারবে, কিন্তু এতে আকাশের সাথে থাকা অনেক লোকই মারা যাবে। সেজন্য আকাশ হাত তুলে স্যারেন্ডার করে দেয়। এদিকে
পুলিশ আকাশকে ধরে নিয়ে যায়, কিন্তু আকাশ ওর লোকেদের আগেই ইশারা করে পালিয়ে যেতে বলেছে। এদিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো আকাশকে। পরের দিন আবিরের কাছে বাকি লোকগুলো এসে সবটা জানায়। আবির তো ভেবেছিল তানু আর ইরার কাজ এটা, সেজন্য তানুকে কল দিয়ে বলে ইরাকে নিয়ে এসে দেখা করার জন্য। এদিকে ওরা দেখা করে তখন কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব? আবির, কিছু কি হয়েছে? কেন, তোমরা কি কিছুই জানো না? কি জানবো আমরা? আকাশকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর এর পেছনে তোমাদের হাত আছে। আমাদের হাত আছে মানে? তোমরা কি ভেবেছো আমরা তোমাদের দুজনের ব্যাপারে কোনো কিছুই জানতে পারবো না? কি জানো তুমি? এরপর ওদের দুজনেই সত্যিটা বলতে থাকে। সত্যি শুনে ওরা দুজনেই ভয় পায়। চিন্তা করো না, তোমাদের ক্ষতি আমরা করব না। যদি করতাম সেটা অনেক আগেই করে নিতাম। আমি তোমাদের একদিন সময় দিচ্ছি। আকাশ কোথায় আছে সেই খবরটা আমাকে দিবে। এই বলে আবির চলে যায়। এদিকে ইরা আর তানু তো বুঝতেই পারছে না কি হলো এতক্ষণ ধরে, সেজন্য ওরা ওদের স্যারের কাছে যায়। স্যার, আপনার সাথে কথা ছিল। আমি জানি তোমরা কি নিয়ে কথা বলতে এসেছো। তাহলে বলুন স্যার, আকাশকে কোথায় রাখা হয়েছে? আকাশকে বর্তমানে জেলে রাখা হয়েছে, কালকে ওকে কোর্টে চালান করে দিব। কিন্তু স্যার, আপনারা কিভাবে জানলেন আকাশের খবর? একটা লোক কল দিয়ে আমাদের বলেছিল, সেজন্যই আমরা ওখান থেকে লোক পাঠিয়েছিলাম। বুঝতে পেরেছি। এদিকে খবর পেয়ে ইরা আবিরকে কল দিয়ে কথাগুলো বলে। আবির তো শুনে আরও রেগে যায়। এদিকে আচ্ছা, আমি লোক নিয়ে আসতেছি। লোক নিয়ে কি হবে? জেল থেকে সরাসরি আকাশকে ছাড়িয়ে আনবো। এই ভুল করতে যেও না। কেন, কি হয়েছে? আকাশকে অনেক কড়া সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে। তাহলে এখন উপায়? আমি ভেবে দেখতেছি কি করা যায়। সেজন্য ইরা আর তানু আকাশের সাথে দেখা করতে জেলে আসে। আকাশ, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ফাঁসাইনি। আমি জানি তুমি এমনটা করনি। কিন্তু আবির তো বিশ্বাস করতে চাইছে না। আবিরকে কল দাও, আমি কথা বলে নিচ্ছি। ইরা কল দিয়ে আকাশের কাছে মোবাইল দেয়। আবির ফোন হাতে নিয়ে। হ্যাঁ, এরা বলো। আবির, আমি আকাশ। আচ্ছা, তোকে যে কারণে আমি কল করেছি, আমাকে ধরিয়ে দেওয়ার পিছনে ইরা অথবা তানুর কোনো হাত নেই। এই সবটা ডেভিল করেছে, সেজন্য তুই এখন চুপ করে থাক। আমি কোনো কন্ট্যাক্ট না করা পর্যন্ত তুই আপাতত চুপ করে থাকবি। ঠিক আছে। ফোনটা ইরাকে দিয়ে দিলে ইরা ওখান থেকে চলে যায়। এদিকে পরের দিন আকাশকে কোর্টে নিয়ে যাওয়া হয়। আর কোর্টে নিয়ে যাওয়া হলো। আর কোর্টে কী হলো সে সবটা তো আপনারা প্রথম পর্বে পড়েছেন। আর এখানেই অতীত শেষ করে বর্তমানে কি হয়েছে তা আমরা দেখে আসি। বর্তমান হসপিটালের মর্গে আকাশকে রাখা হয়। এদিকে ইরা, তানু আর আবির আসে। ইরা আর তানু দুজনেই আন্ডারকভার পুলিশ অফিসার। ওরা দুজনেই কৌশলে আবিরকে ডক্টর সাজিয়ে নিয়ে আসে হসপিটালের মর্গে। আবির, তোমাকে এই পর্যন্ত নিয়ে আসার কথা ছিল, আমি নিয়ে এসেছি। এবার বাকিটা তোমার কাছে। আমি যে পোশাকগুলো আনতে বলেছি নিয়ে এসেছো তো? এনেছি। এরপর আবির ওর পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে আকাশকে দেয়। ইঞ্জেকশন দেওয়া 2 মিনিট পরেই আকাশের জ্ঞান ফিরে। এভাবে জ্ঞান ফেরাতে ইরা আর তানু অবাক হয়। আকাশের জ্ঞান ফেরার পরেই ইরা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর আকাশকে ডক্টরের পোশাক পরিয়ে নেওয়া হয়। পরানো শেষ হলে ওরা ওই হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে বসে। এরপর ওদের নিয়ে চলে আসে আস্তানায়। ওখানে আকাশকে বিছানায় শুইয়ে দেয়। আকাশ, তুই রেস্ট কর, তোর সাথে পরে কথা বলবো। তা তোর জন্য খাবার দিব কি? খিদে তো লেগেছে। আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি। তানু, চল আমার সাথে। ওরা দুজনে চলে যায় খাবার বানাতে। এদিকে ওদের এখানে কেন আনলি? আসলে তুই জেলে যাওয়ার পর থেকেই ওরা এখানে থাকে। ওরা যদি বাইরে পুলিশকে এ জায়গায় কথা বলে দেয়? ওদের দুজনের সাহায্য নিয়েই তো তোকে বাঁচাতে পেরেছি। ডিটেলস বলতো। আচ্ছা, ওরা আগে আসুক। তাছাড়া পাঠক পাঠিকারাও বসে আছে। তোর মৃত্যু থেকে জীবিত হওয়ার বিষয় নিয়ে ওরা নিজেরাই বুঝতে পারছে না, সেই জন্য সবাই আসুক, একসাথে বলে দিলে সবাই জেনে গেল। আরেকটা বার এরকম হলে তো মাঝখান দিয়ে অনেক সমস্যা, সেই জন্য সবাইকে একসাথে বলে দেওয়াই ভালো মনে করি। 30 মিনিট পরে ইরা আর তানু আসে খাবার নিয়ে।
কিন্তু আকাশের শরীর দুর্বল পড়লে নিজের হাতে খেতে পারছে না। আবির, তুমি আমার সাথে চলো। আমি এসে কি করব? তুমি কি দেখছো না ভাইয়া নিজের হাতে খেতে পারছে না? সমস্যা কি? আমি খাইয়ে দিচ্ছি। তুমি কি গাধা? ইরা থাকতে তুমি কেন খাইয়ে দিতে যাবে? সত্যি তো ভুলেই গেছিলাম। মনে পড়লে চলো এখন। আর ইরা খাওয়ানো শেষে একটু আদর্শ হয়ে গেলে খবর দিস, তখন না হয় বাকি কথা শুনবো। ওরা যাওয়ার পরে ইরা আকাশকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে ইরা আকাশকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পরে দরজায় টোকার আওয়াজ শুনে ইরা সরে যায়, আর দরজা খুলে দিলে ওরা ভিতরে আসে, এসে বসে পড়ে। এবার বলো কিভাবে কি হলো? আসলে প্ল্যানটা আকাশের ছিল। কি রকম? আকাশের ওপরে আমরা অ্যাটাক করব। অ্যাটাক করার সময় ওর পাশে থাকা পুলিশকে মারতে হবে, সেই জন্য ওদের আসল বন্দুক দিয়ে মেরে ফেলি। এরপর আমি আকাশের কাছে আসি, এসে আকাশের হাতে একটা জিনিস দিই। এটা তাড়াতাড়ি করে আমার শরীরের ভিতরে ঢুকিয়ে দে। কিন্তু তার জন্য তো তোকে গুলি করতে হবে। নকল গুলি এনেছিস? এটার ভিতরে ওই বিষটা এনেছে, কিন্তু এই বিষে তো তুই মারা যাবে। মারা তো যাব, আর এই ইঞ্জেকশনটা 1 ঘন্টার ভিতরে আমার শরীরে দিলে আমি আবার পুনরায় জীবিত হব। কিন্তু সেটা কিভাবে? এটা একটা বিষাক্ত পোকা। এই পোকা কামড় দেওয়ার পরে মানুষ মারা যায় না, তবে 1 ঘন্টার জন্য মারা যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। কিন্তু 1 ঘন্টার ভিতরে যদি অ্যান্টিডোট দেওয়া হয় তাহলে সে আবার জীবিত হয়ে যায়। কিন্তু 1 ঘন্টার পরে যদি দিই? তাহলে আমার বাঁচার আশঙ্কা আর থাকবে না। সেজন্য আগে আমাকে নকল গুলি কর, যেন সবাই দেখলে বুঝতে পারে আমাকে গুলি করার জন্য মারা গিয়েছে। ঠিক আছে। এরপর আকাশের কথা মতো বাকি সবটা করা হয়। তাহলে এখন বুঝতে পেরেছেন তো কিভাবে কি হলো? যদিও অনেকে এটি কাল্পনিক ভেবে নেবেন, কিন্তু এখানে কোনো ডক্টর বা সায়েন্টিস্ট থাকলে উনি বুঝতে পারবে এই কথাটা যে কাল্পনিক না। কেননা লেখক নিজে অনেক গবেষণা করার পরেই এই সমাধান পেয়েছেন। তাহলে আপনাদের বুঝতে আর অসুবিধা নেই তো? এখন চলুন গল্পে ফিরে আসি। বাহ, তুমি সায়েন্টিস্টকেও হার মানিয়ে দেবে। এখানে হার মানানোর কি আছে? না, এত বুদ্ধি নিয়ে চলো কি করে? চলি বলেই তো এই পর্যন্ত আসতে পেরেছি। আসলে তোমার শাস্তি আরও কম হতো, কিন্তু ওই রাজীবকে যে তুমি মেরেছিলে সে ভিডিওটি কেউ একজন কোর্টে জমা দিয়েছিল, সেই জন্য এমনটা হয়েছিল। ওটা ডেভিলেরই কাজ। ডেভিলই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল, কেননা ওই বাংলোর আশেপাশে সব সিসি ক্যামেরা ছিল, যার মাধ্যমে ডেভিল জানতে পেরেছে আমি ওখানে আছি, সেই জন্য পুলিশকে কল দেয়। বুঝতে পেরেছি, তবে সরি। সরি কেন? তোমাদের ধোঁকা দেওয়ার জন্য। আমি আগে থেকে জানতাম তোমরা দুজন যে পুলিশ। কি করে? আমরা যখন পার্কে বসেছিলাম তখন তোমরা ব্যাগ যখন রেখেছো তখন পিস্তল নিচে থাকার কারণে রাখার সময় শব্দ হয়, ওখান থেকেই বুঝতে পেরেছি। তবে বিশ্বাস করো, তোমাদের সাথে অভিনয় করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। জানি আমি, সেজন্য আমরাও তোমাদের কোনো কিছু বুঝতে দেইনি। সবটা তো বুঝেছি, কিন্তু তুমি এই পথে কেন এলে? এরপর ইরা আর তানুকে ছোটবেলার কাহিনীগুলো বলতে থাকে, যা আপনারা প্রথম পর্বের পর থেকেই জেনেছেন। সেজন্য নতুন করে একই কাহিনী বলে গল্প বড় করতে চাইছি না। কাহিনী শেষ করার পর, তাহলে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছো? হ্যাঁ, আমার প্রতিশোধ নেওয়া হয়ে এলে আমি এই কাজ ছেড়ে দেব। কিন্তু তোমার এতগুলো লোক, ওদের সবাই যে যে ব্যবসা করতে চায় তার জন্য সবাইকে ডলার দিয়ে দিব। ওরা সে ডলার দিয়ে আশা করি ভালোভাবে ব্যবসা করবে, ওদের পরিবারকে চালিয়ে নিতে পারবে। কিন্তু ডেভিলকে তুমি পাবে কোথায়? আমার মৃত্যুর খবরটা তো এতক্ষণে সব জায়গায় ছড়িয়ে গেছে। ডেভিল এতক্ষণে এই খবরটা পেয়ে গিয়েছে, এতে করে ও নিজেই গর্ত থেকে বের হবে, তখনই আমি ওকে মারব। কিন্তু আমার তো একটা সমস্যায় পড়ে যাব। তোমার আবার কি সমস্যা? আমি কি চাকরিটা করব? চাকরি করতে অসুবিধা কোথায়? না, আসলে আমার স্যার যদি এখন আমাকে আরেকটা মিশনে পাঠায় তাহলে তো এরকমভাবে আরেকটা মাফিয়ার সাথে পরিচিত হতে হবে। কিন্তু তোমাকে ছাড়া অন্য কারো কাছে আমি যাব কি করে বলো? তুমি আগে দেখো কি হয়। তুমি প্রথমে চাকরি ছাড়ার কোনো দরকার নেই। যখন দেখবে উনি তোমাকে অন্য কোনো মাফিয়ার সাথে কাজ করার জন্য জোর করতেছে তখন চাকরি ছেড়ে দিও।
তারপরেও স্যার কি রাজি হবে? ভাইয়া কিন্তু ঠিক কথা বলেছে। স্যার যখন আমাদেরকে বেশি প্রেশার দেবে তখন আমরা চাকরিটা ছেড়ে দিব। তোমরা তাহলে এখন তোমাদের অফিসে যাও, নয়তো ওনারা অনেক কিছু ভেবে নিতে পারে। তেমন কিছুই হব না। আচ্ছা যাক গিয়ে, তাও তোমরা যখন বলছো তখন ঘুরে আসি। ঠিক আছে, যাও সাবধানে। এদিকে এরা যাওয়ার পর ডেভিল তো আকাশের মৃত্যুর খবর শুনে আনন্দ করতে থাকে, কেননা এত বছর পরে আকাশকে ওর পথ থেকে সরাতে পেরেছে সেজন্য। তোরা কে, কোথায় যাচ্ছিস? জি বস, বলুন। আজকে একটা পার্টির আয়োজন কর। কি জন্য বস? আমার শত্রু আজকে মারা গেছে, সেজন্য তোদের একটা পার্টি তো দিতে হবে। জি বস, তাহলে তো ভালোই। এদিকে ডেভিল ওর লোকেদের নিয়ে পার্টি করতে থাকে। অন্যদিকে ইরা আর তানু আসে ওদের অফিসে। সেখানে তোমরা দুজন সারাক্ষণ কোথায় থাকো বলো তো? স্যার আমাদের যে কাজে পাঠিয়েছে সে কাজ তো শেষ। শেষ করেছে তো অন্য কেউ। তোমরা দুজনে এত মাস ওদের সাথে থেকেও ওদের আস্তানার খোঁজ এখনও নিতে পারোনি। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? স্যার আমরা তো অনেক চেষ্টা করেছি। আমি আরও একটা কাহিনী শুনেছি। কি কাহিনী স্যার? আমি জেনেছি আকাশের সাথে আরও একটা ছেলে আছে, ওকে তো ধরতে হবে। আরেকটা ছেলে কই দেখলেন? একটা জঙ্গলে রাজার সাথে তার মন্ত্রীও থাকে। ওই আকাশের সাথে আরও একটা ছেলে আছে, ওই ছেলের খোঁজ লাগাবে, সাথে ওই ছেলের আস্তানার খোঁজ আমাকে দিতেই হবে। ঠিক আছে তাই হবে, কয়েকটা মাস সময় দিন, হয়ে যাবে। এইগুলো মাস কেন? একটা লোকের সাথে বন্ধুত্ব করে তার কাছাকাছি এসে তার থেকে তথ্য বের করা সহজ নাকি? তাছাড়া ওই ছেলের পরিচয় থেকে শুরু করে বাকি সব তথ্য তো আমাদের শিওর হতে হবে। স্যার এরা তো ঠিক কথাই বলেছে। ঠিক আছে, 1 মাস সময় দিলাম তোমাদের। এর ভিতরে আমার কিছুটা আপডেট হলেও দিতে হবেই। ঠিক আছে স্যার। ওখান থেকে ওরা দুজনে এসে আকাশের আবিরকে সবটা জানায়। ওরা সবটা শুনতে পায়। সবটা শোনার পর তাহলে একটা কাজ করি, 1 মাস তো অনেক সময়, এর ভিতরে আমরা ডেভিলকে শেষ করে দিই। এখান থেকে নতুন কোনো একটা দেশে চলে যাব। আমার তো মনে হয় এটাই ভালো হবে। তাহলে ডেভিলকে মারার প্ল্যান করতে থাকি। কিন্তু তোমার এই লোকদের কি করবে? ওদের ব্যবসার জন্য ডলার দিয়ে দিব। ওরা তা দিয়ে নিজেদের মতো করে চলতে পারবে। ঠিক আছে আমরা এখন চলি তাহলে। চলে যাবে মানে? 2 দিন পরে আমরা আমেরিকায় যাব। ওখানে কেন? ডেভিলকে মারা শেষ হলে আমরা ওখানে শিফট হয়ে যাব, সেজন্য আগে থেকে সবটা ঠিক করে আসব। তাহলে আমাদেরও নিয়ে চলো। ওখানে আমাদের 5 দিনের মতো সময় লাগবে। এতদিন তোমরা যদি দেশের বাইরে থাকো, তোমার স্যারেরকে কি জবাব দেবে বলো? ইরা ভাইয়া কিন্তু ঠিক বলেছে। আবির আর আমি ওখানে এসে সবটা ঠিক করে নেব। এরপর ডেভিলকে মারা হয়ে গেলে ওখানে আমরা চলে যাব। ঠিক আছে, যেও তাহলে সাবধানে। 2 দিন পরে ওরা আমেরিকা চলে যায়। অন্যদিকে ইরা আর তানু অফিসে আসে। ওখানে ডেভিলের কিছু তথ্য ওনার হাতে দেয়। এইগুলো কি? এইগুলো ডেভিলের তথ্য। ডেভিলকে? যে আকাশকে ধরিয়ে দিয়েছিল। এর বাইরে ডেভিলের আরও একটা পরিচয় আছে। কি পরিচয়? ডেভিল হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। তুমি এত কিছু কি করে জেনেছো? যখন আকাশের সাথে কথা বলছিলাম তখনই আমি জানতে পেরেছি। তা ডেভিলের ঠিকানা জানতে পেরেছো? ডেভিল কোথায় থাকে তা কেউ জানে না, এবং কি ওকে কেউ চোখেও দেখেনি। সেই জন্য সাধারণ মানুষের মতো চলাচল করে, যার কারণে ওকে কেউ ধরতে পারছে না। আচ্ছা দেখো, ডেভিলের সম্পর্কে আরও কোনো তথ্য জানতে পারো কিনা। অন্যদিকে 5 দিন পরে আকাশ আর আবির ফিরে আসে দেশে। ওদের দেশে আসাতে ইরা তানু ওদের সাথে দেখা করার জন্য ওদের আস্তানায় আসে। সবটা ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে, এখন শুধু কাজটা ঠিক মতো করতে পারলেই হলো। কি কাজ? ওই যে ডেভিলকে মারার। তোমাকে তো আরেকটা কথা বলার ছিল। কি কথা? স্যার বলেছে তোমার আস্তানা কোথায় সেটা যেন খোঁজ নিয়ে দেখি। তা উনি সময় কি দিয়েছে? সময় দিয়েছে বলতে 1 মাস সময় দিয়েছে, আর তোমাদের যা করার 1 মাসের ভিতরেই করতে হবে। চিন্তা করো না, 2 মাসের ভিতরে সবটা হয়ে যাবে।
এদিকের খবর তো আপনারা জানলেন 2 দিন পর। আজকে কিছু মাল আসবে আমাদের, কি মাল বস? কিছু অস্ত্র আসবে। কিন্তু এই সময়ে অস্ত্র কি করে আসবেন? কেন, আকাশ তো নেই, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? বস, আকাশ তো নেই, সেটা আমিও জানি। তাহলে এত ভয় পাওয়ার কারণ কি? আকাশ নেই, কিন্তু ওর লোক তো আছে। রাজা ছাড়া প্রজার কোনো দাম নেই, ওরা কি করবে? ওদের দ্বারা তো কোনো কিছু সম্ভব হবে না। তারপরেও বস, আমি খোঁজ নিয়ে দেখেছি আকাশের সাথে আর একটা ছেলে আছে। আকাশ যখন কোনো কাজে যায় তখন ওই ছেলের কাছেই সব দায়িত্ব দিয়ে যেত। কি বলিস, সত্যি নাকি? জি বস, আমি খোঁজ নিয়ে দেখেছি, এবং কি ওই ছেলেটাই এখন সব কিছু দেখাশোনা করে। তাহলে তো ওই ছেলেও এভাবে উপরে পাঠিয়ে দিতে হয়। কিন্তু কি করি, আমরা তো আস্তানা চিনি না, শুধু ওরা কোন এলাকায় থাকে সেটা চিনি। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি আমাদের কিছু লোককে ওই জায়গায় নিয়ে যা, যেন সব কিছু ওরা দেখে নিতে পারে। জি বস, তাই হবে। পরের দিন ড্রেস বদল করে ওরা কিছু লোক চলে আসে, এসে এই জায়গায় থাকা শুরু করে। অন্যদিকে আবির, একটা কাজ করতো। কি কাজ? আমি যদি শিওর থাকি তাহলে অনেক তাড়াতাড়ি করে ডেভিল ওর লোকদের এখানে পাঠাবে। কিন্তু ওরা তো আস্তানা খুঁজে পাবে না। সেজন্যই তো ওরা এখানে লোক লাগিয়ে দেবে। এখন তাহলে উপায় কি? উপায় তো একটা বের করতেই হবে। কি উপায়? আমাদেরও কিছু লোক লাগিয়ে দে, যারা এই জায়গায় নতুন এসেছে তাদের উপরে যেন নজর রাখে। তাহলে আমরা বুঝতে পারবো এখানে কে কে নতুন আর কে কে পুরাতন। ঠিক আছে, আমি লোক লাগিয়ে দিচ্ছি। এরা তো ওদের কাজ শুরু করে দেয়। অন্যদিকে ইরা আর তানু অফিসে বসে আছে। তখন আচ্ছা ইরা, আকাশকে যেদিন খুন করা হয়েছিল ওই দিন আমাদের কতজন লোক মারা গিয়েছিল? এই তো স্যার 6 জনের মতো। বাকিদের কেন মারা হয়নি? বাকিদের মারবে কি করে? ওই গাড়িতে আক্রমণ হওয়ার ফলে বাকিরা তো ভয় পালিয়েছে। বিশ্বাস করুন স্যার, আমি মোটেও ভয়ে পালাই যাইনি। তুমি তাহলে কি করছিলে? আমি তো আরেকটা গাড়ি নিয়ে ছিলাম ওখানে। তারপর কি হয়েছে? ওখানে যাওয়ার পরে হঠাৎ আমাদের গাড়ির উপরে অ্যাটাক করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চাকা নষ্ট করে দেয়। তারপর কিছু লোক তো আমাদের দিকে বন্দুক ধরে রেখেছে। মানে তোমাদের শুধু জিম্মি করে রেখেছে আর বাকি গাড়িতে থাকা ওই সব হাবিলদারদের মেরে ফেলে, তাই তো? জি স্যার, এমনই কিছু হয়েছে। তা আকাশের বডি এখন কোথায়? বডি তো মর্গে থাকার কথা। কাল ওর বডি নিয়ে আসিও। জি স্যার, নিয়ে আসবো। এদিকে ইরা আর তানু তো পুরো ঘাবড়ে যায়। সেজন্য ওরা একজন হসপিটালে আসে। এসে ডক্টরকে কিছু একটা বোঝাতে থাকে, বুঝিয়ে ওখান থেকে চলে আসে। পরের দিন পুলিশ অফিসার আসে বডি নেওয়ার জন্য। তখন ডক্টর, কি জন্য এসেছেন আপনারা? বডি নেওয়ার জন্য। কার বডি নেবেন? আকাশের বডি। ওনার বডি তো নেই। বডি নেই মানে? বডি তো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনাকে বডি জ্বালাতে কে বলেছে? জ্বালিয়ে দিব না তো কি করব? একটা বডির সব কিছু চেক আপ করা শেষ, আপনাদের কোনো কাজ নেই বডি নিয়ে, সেই জন্য বডি জ্বালিয়ে দিয়েছি। আপনাকে জ্বালাতে কে বলেছে? ওকে হিন্দু নাকি? হিন্দু কি না জানি না, মাটিতে আর জায়গা খুঁজে পাইনি, সেই জন্য ওটাই করেছি। একবারও আমাদের জানাবেন তো? দেখুন আমার কাজ আছে, আপনারা এখন আসতে পারেন। পুলিশ অফিসার কোনো কিছু না পেয়ে চলে আসে ওখান থেকে। এসে ওর স্যারকে সবটা বলে। উনি তো সবটা শুনে নিজেই অবাক হয়ে যায়। একবার বডিটা দেখতে পেলেই হতো। কেন স্যার, বডি দিয়ে কি করবেন? ওটা আজও আকাশের বডি কিনা তা চেক করতাম। আমাদের কাছে তো আকাশের বডি শনাক্ত করার তেমন কিছুই নেই। নেই তো জানি, কিন্তু ও মারা গেছে কিনা সেটা তো শিওর হতে পারতাম। 6 জন পুলিশের শরীরে যে গুলি লেগেছে আকাশের শরীরেও সেম গুলি লেগেছে। আমি নিজে চেক করছি, ও মারা গেছে। আমার কেন জানি মনে হচ্ছে আকাশ এখনো বেঁচে আছে। মনে হয় এটা আপনার মনের ভুল। যাক দিয়ে ডেভিলের খোঁজ নিয়েছো? ডেভিল কোথায় থাকে এটাই এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা ভুল করেছি একটা জিনিস। কি সেটা? আকাশকে যখন ধরেছিলাম তখন ওর থেকে যদি ডেভিলের খোঁজ নিয়ে নিতাম তাহলে তো একটা ঝামেলা এখন নিতে হতো না আমাদের। তাহলে এখন কি করবে ভাবতেছো?
আমার তো মনে হচ্ছে তারা আকাশের দলকে অনুসরণ করলেই ডেভিলকে ধরতে পারবো। তোমার এরকমটা অনুমান করা মানে কি? দেখুন স্যার, আমি এই কারণে বলেছি, আকাশের লোক যদি জানে ডেভিল কোথায়, তাই তো ওরা নিজেই ডেভিলকে মারার জন্য উঠে পড়ে লেগে যাবে। কথাটা ঠিক বলেছ, তবে আমরা একটা জিনিস খারাপ করেছি। কি সেটা? আমরা যদি আকাশকে বাঁচিয়ে রাখতাম তাহলে ও নিজেই ডেভিলকে মেরে ফেলতো। এতে আমাদের কাজ আরও সহজ হয়ে যেত। তাহলে স্যার এখন উপায় নেই? ওদের দুজনকেই ফলো করো, তাহলে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। জি স্যার, তাই করব। ওদিকে আকাশ, আবির ডেভিলকে ধরার জন্য সব রকম প্ল্যান করতে থাকে। ওদের সাথে ইরাও, তানু ছিল। ওরাও নিজেদের মতো করে ওদের প্ল্যান বলতে থাকে, কিভাবে কি করবে না করবে এ ব্যাপারে বলতে থাকে। আমার মনে হয় আকাশ, তোর এই মুহূর্তে মুখটা ঢেকে বাইরে বের হওয়া দরকার। আমি কেন মুখ ঢেকে নেব? তুই বেঁচে আছিস সেটা জানলেই তো সমস্যা। ঠিক আছে, আমি মুখে অন্য একজনের মাস্ক ব্যবহার করব। এটাই ভালো হবে। এদিকে এরা নিজেদের মতো করে কাজ করতে থাকে। অন্যদিকে ডেভিলের কাছে আস্তে আস্তে সব খবর চলে যেতে থাকে। কিছুক্ষণ পর ওদের আস্তানা খুঁজে পেয়েছিস কি? খুঁজে পাইনি, তবে ওরা যে জায়গায় থাকে ওটা তো খুঁজে পেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে ওদের কাউকে তো আমরা ঠিক চিনি না, নাই কখনো ওদের দেখেছি। সেই জন্য ঠিক বুঝতে পারছি না ওর দলের লোকগুলো আসলে কে। আচ্ছা, সমস্যা নেই। যে জায়গায় থাকে সেটা যখন খুঁজে পেয়েছিস তখন বাকিটা নিয়ে টেনশন করতে হবে না। আমি অনেক তাড়াতাড়ি ওখানে হামলা করার ব্যবস্থা করব। কিন্তু বস, এখানে ওর অনেক লোক। কত লোক হবে? 100 হবে বলে তো মনে হয় না। বস, বর্তমানে 250 জনের বেশি লোক হবে এখানে। তাহলে একটা কাজ কর, আমার ঠিকানা ওদের দিয়ে দে। কি বলছেন বস? আপনার ঠিকানা কেন দিব ওদের? দিতে বলেছি, দিয়ে দে। তবে আমি যে ঠিকানা দেবো সে ঠিকানা দিবি। কিন্তু আমি যদি এভাবে ওদের বলি, ওরা তো কোনোভাবেই বিশ্বাস করবে না। সেজন্য তোকে ওখানে অ্যাক্টিং করতে হবে। মানে তুই যে আমার লোক, এরকমভাবে একটু অ্যাক্টিং করবি, তাহলে আমার লোক হিসেবে তোকে ধরে নেবে। এরপর ওরা যখন তোকে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে তখন তুই আমার বলা ঠিকানা ওদের দিয়ে দিবি। ঠিক আছে বস, তাই করব। এদিকে ডেভিল একটা জায়গা তৈরি করতে থাকে যেন ও সব দিক দিয়ে আকাশকে হারাতে পারে। সেজন্য জায়গা ঠিক করে নিতে থাকে। কিছুদিনের মধ্যে জায়গা তো ঠিক হয়ে যায়। এদিকে ইরা স্যার ওকে যে কাজটা দিয়েছে সে কাজেরও 20 দিন পার হয়ে যায়। সেজন্য স্যার ইরাকে ওনার কেবিনে ডেকে নেয়। হীরা, তোমাকে যে কাজটা দিয়েছি সেই কাজটার কি হলো? স্যার, ওখানেই তো সমস্যা। ওখানে আবার কি সমস্যা? সমস্যা হচ্ছে আকাশ মারা যাওয়ার পরে ওর লোকেরা নাকি ওই জায়গাটা পুরো দখল করে নিয়েছে। এক কথায় কেউ এখন আর কারোর সাথে কথা শোনে না, যে যার মতো করে বেড়ায়। তবে ওরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করছে না। তা ওই জায়গাটা কেমন? জায়গা তো সুন্দর আছে। আমি বলতে চেয়েছি জায়গাটা কেমন। ইরা এরপর ঠিকানা দেয়। উনি ঠিকানা নিয়ে সেটা নোট করে রাখে। কিছুক্ষণ পর ইরা ওখান থেকে বেরিয়ে আসে, এসে আকাশকে সবটা জানায়। কি বলছো? তাহলে তো ওনারা এখানে অ্যাটাক দেবে। অ্যাটাক করলে তোমাদের কাছে আস্তে আস্তে ওনাদের অনেকটা সময় লেগে যাবে। তা তো লাগবে, কিন্তু টেবিলের কোনো খোঁজ খবর পাচ্ছি না, সেজন্য একটু ঝামেলায় পড়ে গেলাম। তবে একটা খুশির সংবাদ আছে। কি সেটা? ডিপার্টমেন্টের লোকেরা এখন ডেভিলকেও খুঁজতে থাকে। ওকে খোঁজার জন্য লোক লাগিয়ে দিয়েছে। তাহলে তো অনেক ভালো হয়েছে। অনেক দিক দিয়ে ভালো হয়েছে। এদিকে ডেভিল ওর লোকেদের কল দিয়ে লোকেশন বলে দেয়। সেজন্য ওই লোকটা ওদের জায়গায় এসে উল্টাপাল্টা কথা বলতে থাকে, যা আকাশের লোক শুনে। ওকে নিয়ে আসে আকাশের কাছে, সাথে আবিরও ছিল। আবির, ওর মুখ থেকে কথা বের কর। যদি না বলতে চায় তাহলে কি কি করতে হবে তা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না? কি যে বলিস না তুই, ওর মুখ থেকে 1 মিনিটে কথা বের করতেছি। আবির লোকটাকে অনেকবার জিজ্ঞেস করে, তাও মুখ খুলছে না। এরপর আবির তো রেগে এসে গুলি বের করে লোকটার মাথায় ধরে। এখনও কি চুপ করে থাকবি? দেখ, চুপ করে থাকলে কিন্তু ক্ষতিটা তোরই হবে। আমার যদি প্রাণ ভিক্ষা দেন তাহলে আমি সব সত্যি বলবো। ঠিক আছে, দিলাম প্রাণ ভিক্ষা। এবার বল। আসলে ডেভিল আমাকে পাঠিয়েছে আপনাদের আস্তানা খুঁজে বের করার জন্য।
তুই কি ঠিকানা দিয়েছিস? আমি ঠিকানা দিয়েছি এবং কি ওরা 2 দিন পরেই আক্রমণ করবে এখানে। তাহলে এবার এটা বল, ডেভিল কোথায় থাকে আর ওকে কোথায় পাওয়া যাবে? আগে বলুন, আমাকে মারবেন না। দেখ, একটা কথা এতবার বলতে পারবো না। লোকটি এরপর ঠিকানা দেয়। ঠিকানা দেওয়ার পর আবির, ওকে এখন আটকে রাখ। আমরা কালকে আক্রমণ করব ওই জায়গায়। যখন যাব তখন একেও সাথে করে নিয়ে চলিস। ঠিক আছে। এদিকে পরের দিন যাওয়ার জন্য আকাশ, আবির আর ওদের লোকেদের ঠিক করতে থাকে। ওরা ওখান থেকে 200 জনের মতো লোক যাচ্ছে ওই ঠিকানায়। এদিকে যাওয়ার আগে সব কিছু ইরা আর তানু বুঝিয়ে দেয়। এদিকে আকাশ বেরিয়ে পড়ে। ওরা বেরিয়ে পড়ার 2 ঘন্টা পরে ওখানে পুলিশ আসে, কিন্তু ওরা এসে পুরো জায়গায় ফাঁকা দেখতে পাচ্ছে। সেজন্য ওর স্যারকে কল দেয়। স্যার, এখন জায়গা তো পুরোই খালি। তাহলে সবাই কোথায় গেছে? আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলে জানতে পারলাম ওরা নাকি সবাই মিলে ডেভিলকে মারার জন্য ওর আস্তানায় চলে গেছে। খোঁজ নিয়ে দেখো ওদের আস্তানা কোথায়। জি স্যার, এখনই নিচ্ছি। এরা খোঁজ নিতে থাকে। অন্যদিকে আকাশ ওর বাকি লোকেদের নিয়ে আসে সেই আস্তানায়। এদিকে ডেভিল তো তৈরি হয়ে আছে। আকাশের লোকেদের দেখে গুলি করতে থাকে, কিন্তু ওরা কেউ বুঝতে পারছে না গুলিগুলো কোথা থেকে করা হচ্ছে। গুলিগুলো কোথা থেকে করতেছে? ওর লোকটাকে জিজ্ঞেস কর। এই সত্যি করে বল, ওরা কোথায় লুকিয়ে আছে? ওরা সবাই পাহাড়ের ভিতরে, ওখান থেকে ছোট্ট ছোট্ট ছিদ্র করে নিশানা বানাচ্ছে। তাহলে তো আমরা গুলি না করে বোমা বা রকেট মারতে পারি। ওটা করলে ভালো হবে। এরপর ওরা চারিদিকে শুধু বোমা আর রকেট মারতে থাকে। এতে পুরো পাহাড়ের নকশা বদলে যায়, কেননা নিচেই তো সুড়ঙ্গ ছিল। সেসব সুড়ঙ্গ নষ্ট হয়ে গেছে। এতে ডেভিলের বেশিরভাগ লোকই মারা যায়। ওরা মারা যাওয়াতে ডেভিল এবার ভয় পায়। তাড়াতাড়ি করে সবাই পিছনে যাও। লোক তো পিছনে যেতে থাকে। অন্যদিকে আকাশ, আবির ওদের লোকেদের নিয়ে চলে আসে ভিতরে। ভিতরে ওরা সুড়ঙ্গ দেখতে থাকে। ভিতরে যত যাচ্ছে কাউকে পালাতে দেখতে পায়। এদিকে অনেকটা সময় পরে ওরা ডেভিলকে হাতে নাতে ধরতে পায়। ডেভিল তো আকাশকে দেখে ভয় পায়। এ কি, তুই বেঁচে আছিস? তুই কি ভেবেছিস অ্যাক্টিং শুধু তুই করতে পারিস? প্লিজ আমাকে ছেড়ে দে। তার বিনিময়ে আমি কি পাবো? তুই যা চাস তাই পাবি। তোর অ্যাকাউন্টে এত ডলার আছে, সব ডলার আমাকে পাঠিয়ে দে। ডেভিল দেরি না করে পাঠিয়ে দেয় সবগুলো ডলার, সাথে আরও কিছু গোল্ডও দিয়ে দেয়। আবির, ওকে কি ছেড়ে দেবো তাহলে? ছেড়ে দেই। এদিকে ডেভিলকে একটা রুমের মধ্যে ছেড়ে দেয়, আর বাহির থেকে দরজা আটকে দিয়ে সেখানে 2টা বোম ফিট করে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ওখানে একটা ধামাকা হয়ে যায়। এতে ডেভিলের সাথে সাথে আরও কিছু শেষ হয়ে যায়। এদিকে পুলিশ ধোঁয়া দেখতে পেয়ে সেদিকে যেতে থাকে। ততক্ষণে আকাশ, আবির ওখান থেকে পালিয়ে যায়, সাথে ওদের লোকেদের নিয়ে। এদিকে পুলিশ ওখানে এসে লাশ ছাড়া আর কিছুই খুঁজে পায়নি। আকাশ আস্তানায় চলে আসে। আবির, ইরা, তানো, তোমরা আজকে আমেরিকায় চলে যাবে। ওখানে এসে 2টা অ্যাকাউন্ট করবে। 3টা। তোমাদের 3 জনের জন্য 3টা। তোমার জন্য? তোমার অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্ট তো একই কথা। তুমি তাহলে আজকে বেরিয়ে পড়ো। আবির, তুই ওদের আমাদের ওই বাড়িতে নিয়ে উঠিস। আমি 7 দিনের ভিতরে চলে আসব। আমার তো ভয় হচ্ছে তোমাকে একা রেখে। সবাই জানে আমি মৃত, সেজন্য আমার কথা ভাবতে হবে না। তোমরা তাহলে বেরিয়ে পড়ো। এরা তো বেরিয়ে পড়ে। এরা চলে যায়। পরের দিন আকাশ ও লোকজন সবাইকে একত্রিত করে। তোমরা এতদিন আমার সাথে ইমানদারির সাথে কাজ করেছো। আমি দেশের বাইরে একেবারের জন্য শিফট হয়ে যাচ্ছি। সেজন্য আমি চাই তোমরা এই লাইনে কাজ করা ছেড়ে দাও। কিন্তু আমাদের সংসার চলবে কি করে? আমি তোমাদের সবার অ্যাকাউন্টে $2 মিলিয়ন করে দেব। সবার অ্যাকাউন্টে এই ডলার দিয়ে সবাই ব্যবসা করবে। এই লাইনটা পুরো ছেড়ে দেবে। যারা মারা গেছে তাদের পরিবারের হাতেও সেমভাবে ডলার দেওয়া হবে। এবার সবাই লাইন ধরো, আমি সবাইকে ডলার বুঝিয়ে দিচ্ছি। এরপর সবাইকে ডলার বুঝিয়ে দেয়। সবাই তো অনেক খুশি হয়ে যায়। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা এই ডলার নিজেদের কাজে লাগাও, যেন কারো কাছে তোমাদের হাত পাততে না হয়। লোকজন তো অনেক খুশি হয়। ওরা খুশি হয়ে চলে যায়।
এদিকে ইরা, তানু, আবির ওরা ওখানে পৌঁছে যায় আর তিনজনে অ্যাকাউন্ট তৈরি করে নেয়। এদিকে আকাশ সবগুলো ডলার ওদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এদিকে পুলিশ এই কেসের কোনো হদিশ আর খুঁজে পায়নি, কেননা ইরা আর তানু ওরা দুজনেই চাকরি ছেড়ে দিয়েছিল আকাশের কথায়। তারপর ওরা দেশেও নেই, কোথায় আছে কী করতেছে তা ওরা মোটেও জানে না কিছুই। 2 দিন পর আকাশও চলে আসে আমেরিকায়। ওখানে আকাশকে নেওয়ার জন্য ওরা তিনজনই আসে। আকাশকে দেখে ইরা তো জড়িয়ে ধরে। এরপর কথা বলতে বলতে চলে আসে বাসায়। ওইদিকে আর কোনো কিছু হয়নি তো? সবাইকে ডলার বুঝিয়ে দিয়েছি, সাথে এটাও বলেছি যেন ওরা ব্যবসায় করে। আচ্ছা, আমরা বিয়ে ছাড়া এভাবে কতদিন আর একসাথে থাকবো বলো? এই কথাটা শুনে আবির আর আকাশ তো হাসতে থাকে। কতবার আর বিয়ে করবো বলো? কতবার বিয়ে করব মানে? ওই দেশে থাকি তো তোমাদের বিয়ে করে নিয়েছি আমরা দুজন, আর বিয়ে করে ফেলেছি বলেই তো ওই রাতে হোটেলে ওইসব হলো। কি, তোমরা আমাদের বিয়ে করে নিলে অথচ আমরা জানতে পারলাম না? তোমরা যে ওই হোটেলে আসবে তা আমরা জানি, সেজন্য আমরা রিসিপশনে ম্যারেজ সার্টিফিকেট রেখে এসেছি। ওকে বলেছি তোমাদের সাইন যেন নিয়ে নেয়, তারপরও সাইন নিয়ে নেয়। পরে আমরা নিজেরাও এসে সাইন করে নাম ঠিকানা লিখে দেই। এই দেখো সেই কাগজটা। কাগজ দেখে ওরা দুজনেই সত্যি অবাক হয়ে যায়। তোমরা কি ভেবেছো বিয়ে ছাড়া তোমার এত কাছে এসে থাকবো? সত্যি আকাশ, তোমরা ভয়ঙ্কর সেটা জানতাম, কিন্তু সব ব্যাপারে যে এত ভয়ঙ্কর হবে তাই জানতাম না। এই বলে ওরা চারজনই হেসে দেয়। আর এই হাসির মধ্যে দিয়েই ভয়ঙ্কর মাফিয়া কিং গল্পটা শেষ হলো। ধন্যবাদ।